সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1130তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। কলিজার বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে শাওনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল ভিডিও ভাইরালের বয় দেখিয়ে প্রবাসীর বইয়ের উপর করে যৌন নির্যাতন। আমার কাছে মনে হয় যে আজকের এই গল্পটা বিশেষ করে প্রতিটা প্রবাসীর বইয়ের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, কারণ এই গল্প থেকে আপনারা আজকে অনেক বড় কিছু শিখতে পারবেন। দেখেন, এই দুনিয়াতে প্রতিটা অপরাধের বিচার আল্লাহ খুব নিখুঁতভাবে করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বান্দারা এটা বুঝি না। ধরেন, আপনি কারোর সাথে চিট করে, কারোর সাথে প্রতারণা করে আপনি 10 টাকা নিয়ে আসলেন, রাস্তায় চলার পথে আপনার পকেট থেকে 20 টাকা হারিয়ে গেল। আপনি মনে করতেছে যে হয়তো আমি টাকাটা ভালোভাবে রাখতে পারিনি বা যত্ন করতে পারিনি বলে আমার 20 টাকা হারিয়ে গেছে, কিন্তু আপনি এটা একটাবারের জন্য ভাবেন না যে আরেকজনের পকেট থেকে চিটিং করে 10 টাকা আনার কারণেই আমার পকেট থেকে 20 টাকা হারিয়ে গেছে। ঠিক এই জিনিসটা যদি আপনি একবার চিন্তা করতেন, এরপর থেকে কাউকে ঠকানোর চিন্তা ভুলেও আপনার মাথায় আসতো না। বন্ধুরা, আজকের এই গল্পটা সত্যি এক হৃদয় বিদারক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই শাওনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে শাওনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাওন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় একটা বোন আর ছোট একটা ভাই সহ ছোট আরেকটা বোন। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কৃষক এবং তার পাশাপাশি আমার আব্বা আরেকটা ব্যবসা করে। আমি আমার লজ্জার খাতিলে এই ব্যবসা নামটা বলতে চাই না। আমার বাবা ছিলেন আমাদের এলাকার সর্বপ্রথম একজন প্রবাসী। আমাদের এলাকাতে সর্বপ্রথম আমার আব্বা সৌদি আরবে যায়, কিন্তু সৌদি আরবে গিয়ে আমার বাবা খুব বেশি দিন থাকতে পারে না। অল্প সময়ের মধ্যে সৌদি আরবের পবিত্র মাটি থেকে আমার আব্বাকে চলে আসতে হয় কিছু নোংরা কাজের কারণে। এরপর থেকে আমার আব্বা বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে আসার পর থেকে আব্বা কৃষিকাজ করে এবং সৌদি থেকে কিছু টাকা ইনকাম করে নিয়ে আসে। সেই টাকাগুলো দিয়ে মোটামুটি আমাদের পরিবারটাকে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি খুব ভালোভাবে চালিয়ে আসতেছিল। আমি আসলে ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আসলে এত বেশি দুষ্টামি করতাম যে প্রতিদিনই আমার বাসায় আমার নামে বিচার আসতো। আমার আব্বা আম্মা দুজনে আমাকে প্রচণ্ড রকমের মারতো। বাবার মারধর খেতে খেতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়তে পারি এবং এসএসসি পরীক্ষা দিই। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি এসএসসিতে 4 সাবজেক্টে ফেল করি। 4 সাবজেক্ট ক্রস আসার পরে আমার আব্বা খুব রেগে যায়। আব্বা যদিও প্রথম দিকে খুব খারাপ ছিল, কিন্তু আমরা বড় হবার পরে আব্বা অনেকটা ভালো হয়ে যায়। আব্বার ওই খারাপই জীবন থেকে সম্পূর্ণ ফিরে আসে এবং যেই নোংরা একটা ব্যবসা আমার আব্বা করতো, ওই ব্যবসাটাও আমার আব্বা ছেড়ে দেয়। আব্বা তখন সম্পূর্ণভাবে কৃষি কাজের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এবং প্রচুর পরিমাণের কৃষি জমি চাষাবাদ করে। এটা দিয়ে বাবা আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। এসএসসি পরীক্ষার পরে আমার এসএসসি পরীক্ষার সময় আমার বরাবর বিয়ে হয়ে যায়। আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরেরই কোনো একটা এলাকাতে আমার বরাবরকে বিয়ে দিয়ে। আমার দুলাভাইও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। আমার বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের একমাত্র বড় সদস্য হলাম আমি। আমার আব্বা আম্মা আমাকে খুব বেশি ভালো না বাসলেও পরিবারের বড় হিসাবে আমাকে মোটামুটি একটু হলেও মানত। এসএসসি পরীক্ষার পরে আমি যখন 4 সাবজেক্টে ফেল করি, দেন আমি তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়, এইভাবে তো থাকা যাবে না, কিছু না কিছু একটা করতে হবে। অ্যান্ড আমি তখন ভেবেচিন্তে দেখলাম যে আমাদের এলাকাতে, আমাদের বাড়ির পাশে আমাদের এলাকাতে বাজারের মধ্যে আমি তখন একটা মোবাইলের দোকান দিই। মোবাইলের দোকান বলতে মোবাইলে কথা বলার জন্য, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিনিট দিই বা এ ধরনের মোবাইলের অনেক কিছু সামগ্রী বিক্রি করি। মোবাইল সামগ্রীর একটা দোকান আমি তখন আমাদের এলাকাতে দিই। তো খুব বেশি টাকা ছিল না, মোটামুটি আমার আব্বা মানুষের কাছ থেকে ধার করে এনে আমাকে দোকানটা দিতে। তো দোকানটা আমি চালাচ্ছিলাম, কিন্তু দোকানটা খুব ভালোভাবে চলতেছিল না। দোকানটা খুব ভালোভাবে চলে না। অ্যান্ড কেন চলে না আমি সেটা বুঝতেছি না। কাস্টমার খুব বেশি একটা পাওয়া যায় না। আর সেই সময় তো মোবাইল ইউজার এতটা অ্যাভেলেবেল ছিল না, এখন যেরকম অ্যাভেলেবেল মোবাইল ইউজার, ওই সময় তো আসলে অত বেশি মোবাইল মানুষ ব্যবহার করতো না। তো তার জন্য দেখা যায় যে এই মোবাইল সামগ্রীগুলো বিক্রি করা আমার জন্য খুব কঠিন হয়ে যেত। এরপর আমি বিক্রি করতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন দুপুরবেলা আমি বাজারে বসে আছি, আমার আম্মা হঠাৎ করে আসছে রিক্সা নিয়ে। আইসা আমাকে বলতেছে, শাওন তাড়াতাড়ি দোকান বন্ধ কর, আমার সাথে চল।
আমি তখন বললাম যে কোথায় যাব? মা বলতেছে তোর মামার বাড়িতে যাব। তো আমার কিন্তু নানা নানি কেউ নাই, শুধু আমার মায়ের একটা বড় ভাই আছে, আমার মামা। তো আমি বললাম যে কেন মামার বাড়িতে কেন যাব? বলে শুনেছি তোর মামারা নাকি কে মারছে। তো এটা শোনার পরে আমি তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করলাম এবং দোকান বন্ধ করে মায়ের সাথে রওনা দিলাম। মায়ের সাথে রওনা দিয়ে আমি নানুর বাড়িতে গেলাম, মানে মামার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম আমার মামার মাথার মধ্যে ব্যান্ডেজ করে রাখছে, মামাকে মারছে। পরে আমার মামাতো বোন ছিল 3টা, কিন্তু আমার কোনো মামাতো ভাই নাই এবং আমার মামিও কিন্তু ছিল না, মামিও মারা গেছে। আমার মামাতো বোনেরা ছোট থাকতে এই অবস্থায় আমার মামি মারা যায়। তো আমার বড় যে মামাতো বোনটা আছে ওর নাম হচ্ছে সাথী, ওর কিন্তু বিয়ে হয়েছে। অ্যান্ড ও শ্বশুর বাড়িতেই থাকতো, এখন দেখি যে ও এই বাড়িতে। পরে আমি জিজ্ঞেস করলাম যে সাথী কী হয়েছে? আমাকে বলে পাশের ঘরের লোকদের সাথে আমার আব্বার ঝগড়া হয়েছে, মানে পাশের বাড়ির। আমি তখন জিজ্ঞেস করলাম কেন? বলে জায়গা সম্পত্তি নিয়ে। তো দেখা গেল মানে আমি এই জায়গার প্রবলেমটা অনেক দিন আগ থেকে চলতেছিল। মানে আমার মামার জায়গার উপরে ওরা বিল্ডিং উঠাই ফেলছে, মানে জায়গাটা পুরো আমার মামার, ওই জায়গার উপরে ওরা জোর জবস্তি করে বিল্ডিং উঠাই ফেলে। এই লোকের 4 ছেলে আছে এবং ওনার টোটাল 6টা ছেলে, 2 ছেলে হচ্ছে বিদেশে থাকে, 4টা দেশে থাকে। ওই 4টা জোর জবস্তি করে আমার মামার জায়গা দখল করে নিছে। তো এখন মামার জায়গা যখন দখল করে নিছি, মানে তখন আসলে মানে আমার মামার তো কোনো লাঠিয়াল নাই, মানে আমার মামার পক্ষে কোনো জনবল নাই, এই জন্য আমার মামা কিছু করতে পারে নাই। তো রাতটা আমরা ছিলাম, রাতে থাকার পরে আমি সকালবেলা মামারে বললাম যে মামা ঠিক আছে থাকেন, একটা দরবারের ডেট দেওয়া হয়েছে। মানে মামা গ্রামবাসীর কাছে দরবার চাইছে, যেহেতু আমাকে এভাবে মারছে, একটা দরবারের ডেট তখন গ্রামবাসী মিলিয়ে দিছে। তো গ্রামের দরবারের ডেট অনুসারে আমি, আমার মা, আমার বাবা ওই দরবারে উপস্থিত হলাম, মামার যে দরবার ওই দরবারে। এখন দরবারে যাওয়ার পরে যেটা দেখলাম যে তারা মোটামুটি লাঠিয়াল ঠিক করে রাখছে, মানে ওই দরবারের মধ্যে আমার মামাকে মারবে, মানে দরবার চলাকালীন অবস্থা আমার মামারে মারবে, এরকম খবর আমি তখন পাইছি গোপন সূত্রে, মানে তাদের কাছ থেকে, যে তারা লাঠিয়াল ঠিক করে রাখছে, তারা লাঠিসোঁটা সব রেডি করে রাখছে, দরবার চলা অবস্থা আমার মামাকে অ্যাটাক করবে। তখন চিন্তা করলাম যে এখন কি করা যায়। পরে আমি আমার মামাতো বোন সাথীরা ইশারায় ডাক দিলাম, ডাক দিয়ে বললাম মামারে বল দরবারে না যাওয়ার জন্য, মামারে বল দরবার ভেঙে দিতে। সাথী বলতেছে কেন? আমি বললাম দরবার ভেঙে দিতে বল, কারণ এই দরবারের মধ্যে মামাকে মারবে, এরকম খবর আমি পাইছি। এরপরে ওই মুহূর্তে আমরা তখন দরবার ভেঙে দিই, যে না আমরা দরবারে উপস্থিত হব না, দরবারে আমরা যাই না। তো গ্রামের চেয়ারম্যান মেম্বার সহ শুরু করে অনেকে আসছে, এসে আমার মানে আমার মামাকে ডাকতেছে, যারা আপনি আসেন, কিচ্ছু হবে না, দরবারে আসেন, আমরা তো আছি। কিন্তু আমি দেখলাম যে না, ওনাদের সামনে আমার মামাকে মারবে, কিন্তু ওরা কিছুই করবে না, কারণ ওরা সবাই তখন এক পক্ষে চলে গেছে। এরপর আমি আমার মামাকে আর দরবারে উপস্থিত হতে দিলাম না, দরবারটা এমন করে ভেঙে গেল। মামারে বললাম যে আপনি একটু সাবধানে থাকেন, মানে একটু সাবধানতা অবলম্বন করেন, এইভাবে চলাফেরা কইরেন না। এমন করে চলতে চলতে তার 2 থেকে 3 দিন পরে আমার মামা তখন আমাদের বাড়িতে আসে কোনো একটা কারণে। দুপুরবেলা আসার পর আমার মা তখন আমাকে দোকানে খবর দেয়, যে সাউন্ডের গায়ে খবর দেয়, আমার ছোটো ভাইকে আমার তখন খবর দেয়। আমি তখন তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি আসি। আসার পর দেখলাম যে আমার মা খুব মজাদার সুস্বাদু খাবার রান্না করতেছে। দুপুরে পুষ্করণীতে ডুব দিয়ে এসে আমি তখন মামার সাথে খাইতে বসলাম। তো মামার সাথে খাইতেছি, মামার মনটা খুব খারাপ, মানে মুখটা অনেক কালো করে আছে। মারে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার মা, মামা এরকম মুখ কালো করে আছে কেন? মামা মনে হয় কথা বলে না, কী হয়েছে মামার? মা তখন বলতেছে কথা বলবে কেমন করে, আমার ভাইয়ের তো কথা বলার আর কোনো জায়গা রাখে নাই। আমি বললাম কী হয়েছে, আমার কাছে খুলে বলো, মামার মন খারাপ কেন? মা তখন বলতেছে তোর মামা যাদের সাথে ঝামেলা করছে তারা নাকি তোর মামারে মারার জন্য রাস্তাঘাটে লোকজন ঠিক করে রাখে, তোর মামা ঘর থেকে বেরোইতে পারে না, বাড়ি থেকে বেরোলে তোর মামাকে মারার জন্য ধরে এবং তোর মামার সাথে খুব খারাপ ব্যবহার করে। এমন করতে করতে মা আমাকে হঠাৎ করে বলতেছে, মানে এরকম কথা বলতে বলে যে শাওন তুই একটা কাজ কর, তুই তোর দোকানটা বন্ধ করে তোর মামার বাড়িতে চলে যা, এমনি আমাকে বলতেছে। আমি তখন বললাম যে মা এটা আপনি কি বলেন, আমি সবেমাত্র দোকানটা শুরু করলাম, এখনও ওভাবে হচ্ছে ইনকাম হচ্ছে না, তা এখনই দোকান বন্ধ করে দিব, মামার বাড়িতে চলে যাব, আমি মামার বাড়িতে গিয়ে কী করব? আমার মা তখন আমারে বলতেছে তোর দোকানটা বেশি না তোর মামার জীবনটা বেশি? আমি বললাম না, অবশ্যই মামার জীবন বেশি, দোকান গেলে দোকান পাবো, কিন্তু মামা গেলে তো আর মামারে পাবো না। মা তখন বলে তাহলে তুই দোকানটা বন্ধ করে তোর মামার বাড়িতে গিয়া থাক। এখন একটা ছেলে মানুষ যদি ওই বাড়িতে থাকে এরপরও মানুষ একটু ভয় পাবে, এরপরেও তোর মামার উপরে আক্রমণ করতে বসলে, মানে আক্রমণ করতে গেলে ওরা একটু চিন্তা ভাবনা করে আক্রমণ করবে, তা তুই বাবা এই কাজটা কর, তুই তোর মামার বাড়িতে চলে যা। এর মামাও তখন আমার দিকে তাকায় বলতেছে যে শাওন তোর আম্মা যেটা বলছে এটা ভালোই বলছে, তুই মামার সাথে মামার বাড়িতে চল এবং সেখানে মামা তোরে একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব। আমি তখন মানে একটু অবাক হয়ে গেলাম যে আসলে মামার বাড়িতে যাব, এবং পরে মামার কথা মতো আমি তখন রাজি হয়ে গেলাম যে ঠিক আছে মামা, আমি 2-1 দিনের মধ্যেই আমি চলে আসবো। পরে মামারে রিক্সা করে দিলাম, মামা চলে গেল এবং এরপর আমি দোকান বিক্রির পরিকল্পনা করতেছি যে কোথায় দোকান বিক্রি করা যায়, এবং দোকানটা বিক্রি করে আমি নানু বাড়িতে চলে যাব, মামাকে টেক কেয়ার করবো, মামার সাথে থাকবো। প্রায় 2 থেকে 3 দিনের মাঝে
আমি তখন দোকানটা বিক্রি করতে মানে দোকানটা বিক্রি করে ফেলি, এবং দোকান বিক্রি করে যে পরিমাণে টাকা টুকা হয় এই টাকাগুলো নিয়ে আমি তখন আমার নানু বাড়িতে চলে যাই। আর আমার নানু বাড়িটা এরকম একটা জায়গায় ছিল, মানে আমার নানু বাড়িটা অনেক বিশাল একটা বাড়ি ছিল। আমার নানার বাড়ি অনেক বড় একটা নানার বাড়ি, এবং আমার নানা মানে অনেক সয় সম্পত্তি পাইছে। আমার মা কিন্তু আমার মামার কাছ থেকে কোনোদিন কোনো সম্পত্তি দাবি করে নাই। আমার নানা নানি দুজনে বহু বছর আগে মারা যায়, এরপরেও আমার মা কিন্তু কোনোদিন আমার মামারে বলে নাই যে আমার বাপের সম্পত্তির অংশ আমাকে দে, কখনোই বলে নাই, আমাকে দিতে দিতে চায় না, মা নেয় নেই। তো পরে নানু বাড়িতে গেলাম, নানু বাড়িতে যাওয়ার পরে দেখি যে আমার মামা তো বোন 3টেই আছে। তা আমি তখন সাথীরে বললাম, কিরে তুই তোর জামাই বাড়িতে যাস নাই? পরে আমারে বলে, আব্বুর এরকম অবস্থায় রেখা আমি কেমনে যাব? আমি তখন বললাম, তো তোর জামাই কিছু বলে নাই? বলে না, ওনার সাথে কথা হয়েছে এবং উনি বলছে এখানে থাকার জন্য। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি মামার সাথে বের হই, মামার সাথে থাকতেছি, তখন আমি আর দোকানদারি করি না, মানে সব কিছু বন্ধ, দোকান বন্ধ করে দোকান বিক্রি করে চলে আসছি। এবার মামার সাথে এদিকে ওইদিকে হাঁটা চলা করে চলাফেরা করি। তো মাঝে মাঝে মামার সাথে দোকানে যাই, মানে আমাদের এদিকে মামার এদিকে দোকান আছে, দোকানে গেলে আমি মামার সাথে যাই, মামার সাথে আসি। তো ওই মামার সাথে যাদের ঝামেলা, তারা মামার দিকে তাকায় তাকায় মানে হাইসা হাইসা বলে যে ভাগিনারে লাঠিয়াল বালায় নিয়ে আসছে, মামা ভাগিনা দুজনেরই পিটাবো। এরকম করে করে অনেক নোংরা এবং বাজে কথা, মানে হিট দিয়ে আমাদেরকে কথা বলে। মানে আমরা কোনোভাবে কোনো কিছু বলি কিনা, বললেই তো একটা মারামারি পর্যায়ে চলে যাবে। মামা আমাকে বলতেছে যে তুই কোনো কিছু বলবি না, ওরা যা বলার যেটা বলার ওরা বলুক, তুই চুপচাপ থাকবে, তোর কিছু বলার প্রয়োজন নেই। আমি তখন বললাম যে না মামা, আমি কিছু বলতে যাবো কেন, আমার কিছুই বলার দরকার নেই, আমি কোনো কিছুই বললাম না। এবং না বলার পরে এভাবে আমি তখন আমার নানু বাড়িতে পড়ে রইলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে ভাই একটা খবর পাইলাম, মানে খবরটা হচ্ছে ঠিক এরকম যে গোপন সূত্রে আমি খবর পাইলাম আমার নানু বাড়িতে কিন্তু আমার অনেক লোকজন ছিল মোটামুটি, যারা আমাকে সাপোর্ট করতো। এরকম গোপন সূত্রে খবর পাইলাম যে আমার নানুর বাড়ির বিপক্ষে যারা আছে তারা ঘরছে আমার নানুর ঘরে আগুন মানে আমার মামার ঘরে আগুন লাগিয়ে দিবে। আমার মামার ঘরটা ছিল কাঠের একটা ঘর, এবং ওই মানে আগের দিনের যে কাঠের ঘরগুলো হয় না, মানে অনেকগুলো রুম আছে ভিতরে, মানে কাঠকাবারি করে খুব সুন্দর করে কাঠ দিয়ে বানানো, টিন দিয়ে বানানো, চমৎকার রকমের একটা পুরনো দিনের বাড়ি। এবং ওই বাড়ির সামনের যে রুমটা, সবচেয়ে সুন্দর যে রুমটা, বারান্দা অ্যাডজাস্ট করা, ওই রুমটার মধ্যে মামা আমাকে থাকতে দিছে। আমি কিন্তু ওই রুমের মধ্যেই আছি। পরে যখন খবর পাইলাম যে মামার বাড়িতে আগুন লাগাবে, পরে সন্ধ্যার সময় আমি মামাকে নিয়ে বসলাম, বসে বললাম যে মামা, আমি এরকম এরকম খবর পাইলাম যে আপনার বাড়িতে আগুন লাগাই দিবে, এরকমভাবে আগুন লাগানোর পরিকল্পনা চলতেছে, এখন কি করব? মামা তখন বলে, যদি আগুন লাগাই দেয় তাহলে আমি পুরো মরে যাব, আর কি করব? আমি বললাম না মামা, এটা হতে পারে না, আমরা একটা কাজ করি, আমি রাতের বেলায় মানে পাহারায় বসি, যেহেতু ওরা আগুন লাগানোর একটা পরিকল্পনা করেই ফেলছে, তাহলে আমি পাহারায় বসি, এবং আমি যদি পাহারায় থাকি তাহলে আমার আর আপনার বাড়িতে আগুন লাগাতে পারবে না। আমার মামা বলে, তুই একা একা পাহারা দিবি, এটা কোনো ঠিক হবে? তুই একা একা রাত জেগে পাহারা দিবি? মুহূর্তের মধ্যে আমার মামাতো বোন সাথী তখন বলে উঠলো, যাবো, আমিও ভাইয়ের সাথে পাহারায় নামবো, ভাইয়া যেহেতু রাতের বেলায় পাহারা দিবি, একইভাবে আমিও ভাইয়ের সাথে পাহারা দিব। আমি আমার মামাতো বোনের বললাম, মানে সাথীরে বললাম যে প্রয়োজন নাই, আমি একাই পাহারা দিতে পারবো, তোর আশা লাগবে না। ও আমাকে বলতেছে, না না না, আপনি একা কেন পাহারা দিবেন, আমিও আপনার সাথে থাকবো, এবং কারা আমাদের বাড়িতে আগুন লাগাতে আসে এটা তো আমাকে দেখতে হবে, তাই না? এই বলার পরে আমি তখন বললাম, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা পাহারায় নেমে যাব। এরপরে যখন সবাই ঘুমিয়ে যেত, মানে গ্রামবাসী সবাই ঘুমিয়ে যেত, গ্রাম নীরব হয়ে যেত, ওই সময় আমি আর সাথী তখন ঘর থেকে বেরোতাম, এবং বের হয়ে সাথী বাড়ির এক পাশে, আমি বাড়ির অন্য পাশে, দুজন দুই পাশে বসে তখন মানে আপনার লাঠি হাতে বাড়ি পাহারায় বসি, যে কারা বাড়িতে আগুন লাগাতে আসে, যদি আগুন লাগাতে আসো আমরা যদি দেখতে পাই তাহলে তো রাতের অন্ধকারে আমাদেরকে আর পুড়ে মরতে হবে না, বাট আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে দেখা গেল যে আগুন লাগাই দিল, আমরা সবাই আগুনে পুড়ে মরে গেলাম। এই জন্য আমি তখন একটু কেয়ারফুলি আমার মামাতো বোনকে নিয়ে বাড়িতে পাহারায় বসে গেলাম। ও এক পাশে আমি এক পাশে, আমরা খুব নিখুঁতভাবে পাহারা দিচ্ছিলাম। এইভাবে পাহারা দিতে দিতে একটা পর্যায়ে হলো কি জানেন, এভাবে সময়গুলো কাটতেছে, এবং ওই দিন ওই সারা রাত আমরা পাহারা দিলাম, এবং দিনের বেলা আমরা ঘুমাইলাম, আমি আর সাথী সারাদিন ঘুমাই এবং সারা রাত পাহারা দিই। এভাবে 2 দিন 3 রাত পাহারা দিয়ে দিতে হঠাৎ করে ভাই, মানে হঠাৎ করে বলতে এরই মাঝে হচ্ছে আকাশে একটা অনেক বড় চাঁদ দেখা দিয়েছে, অনেক বড় একটা চাঁদ উঠছে। এবং চাঁদ ওঠার পরে না, ওই দিন আমার মনটা কেমন জানি একটু আনচান করতেছে। কোনো দিন কিন্তু সাথীর প্রতি আমার কোনো ফিলিংস আসে নাই, কোনো অনুভূতি আসে নাই, কোনো ভালো লাগে আসে নাই, কোনো ভালোবাসা আসে নাই। কিন্তু ওই মুহূর্তটাতে সাথী যখন বাড়ি পাহারা দিত, তখন একটা জিন্স প্যান্ট আর একটা লাল টি শার্ট গায়ে আর পায়ে হচ্ছে বুট জুতা পরে ও তখন বাড়ি পাহারায় নামতো।
দিনের বেলায় কিন্তু সচরাচর ও এই ধরনের পোশাক আশাকগুলো পরে না। রাতেই এই ধরনের পোশাকগুলো পরে, যদি কোনো আক্রমণ হয় ও যাতে মাইর ফিট করতে পারে, এই জন্য ওই ধরনের পোশাকগুলো পরে। এবং ওই ধরনের পোশাকগুলোতে সাথীকে অসম্ভব রকমের সুন্দর লাগতেছিল। একটু খেয়াল করে দেখবেন, গ্রামের মেয়েরা কিন্তু যদি সুন্দরী হয়, ভালো ফিগারের হয়, আর ওরা যদি জিন্স প্যান্ট আর টি শার্ট পরে, এদেরকে কিন্তু অসাধারণ লাগে, মানে অনেক সুন্দর লাগে। এবং সাথীকেও না অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। আকাশের ওই ঝলমলে চাঁদটা যখন ঝুলতেছিল, চাঁদের ওই আলোতে সাথী যখন জিন্স প্যান্ট আর টি শার্ট পরে হাঁটা শুরু করলো, আমার না সাথীর দিকে এক ধরনের একটা ভালোবাসার নজর গেল। কোনোদিন কিন্তু এই জিনিসটা মনের মধ্যে আসে নাই। একটা পর্যায়ে আমি হঠাৎ করে সাথীরে বললাম, সাথী, আমার ওই পাশটাতে না পাহারা দিতে ভয় লাগে। ও আমাকে বলে, কেন পাহারা দিতে ভয় লাগে কেন? আমি বললাম, এটা বড় কালো বিড়াল দেখেছি। ও আমাকে বলে, এটা কোনো কথা হইলো? আপনি এত বড় মাপের একটা মানুষ আর কালো বিড়াল দেখে ভয় পেয়ে যাবেন? সাথী আর আমি কিন্তু সমবয়সী ছিলাম, মানে আমরা একই বয়সী। সাথী আমাকে মাঝে মাঝে আপনি বলে, মাঝে মাঝে তুইও বলে, মাঝে মাঝে তুমিও বলে, মানে এক এক সময় এক একভাবে সম্বোধন করে। আমিও তাকে এক এক সময় এক একভাবে সম্বোধন করি। আমরা দুজনেই কিন্তু সেম বয়সী ছিলাম। পরে আমি বললাম যে না, আমার ভয় লাগতেছে, আমি এই পাশে পাহারা দিব, তুই এই পাশে দে। এরপরে আমিও ওই পাশে পাহারা দিয়ে আমি তখন এই পাশে পাহারা দিচ্ছি। আসলে ভয় লাগার কিছুই না, বড় কারণ হচ্ছে আমি ওর সাথে থাকবো। একটা পর্যায়ে আমি আবারও ডাক দিয়ে সাথীরে বললাম, সাথী, আমার না এই দিকটা তো ভয় লাগতেছে। ও আমাকে বলে, কেন? এবং আমি না কালো বিড়ালটা এখন আবার দেখছি। আমাকে বলে, আরে আশ্চর্য বিষয়, আমরা একসাথে পাহারা দিই, এক সাইডে দিই। ও বলে, আমরা এক সাইডে পাহারা দিব আর আরেক সাইডে যদি আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আমি বললাম, আরে বোকা, আগুন লাগাইলে তো দেখতে পারবো, তাই না? রাতের অন্ধকারে যখন আগুন জ্বলবে, এটা তো আমরা দেখবই, দেখে আমরা আগুন নিবেই ফেলবো। ও আমাকে বলে, তাহলে কি? আমি বললাম যে আমরা এক সাইডে পাহারা দিই। পরে ও আর আমি সারা রাত ভর আমার নানার ওই বড় বাড়িটার চারপাশে হাঁটতে থাকি। বাড়ির চারপাশে ও একটা লাঠি, আমি একটা লাঠি, ওর হাতে একটা টর্চ লাইট, আমার হাতে আরেকটা টর্চ লাইট, দুইটা টর্চ লাইট নিয়ে আমরা তখন বাড়ির চারপাশে হাঁটতে শুরু করি। ভাই, মাঝে মাঝে আমার ইচ্ছে করে সাথীর হাতটা ধরি, এবং এরকম করতে করতে দুষ্টুমির ছলে আমি তখন সাথীর হাত দেখদিন ধরেই ফেলি। এবং ধরার পরে ও তখন মিষ্টি করে হাসিয়ে দেয়। আমি পিছন থেকে ওকে জড়িয়ে ধরি। ও আমাকে বলে, এটা কি হচ্ছে? আমি বলি, জানি না, আমার না দুষ্টুমি করতে মন চাচ্ছে। ও আমাকে বলে, এই দুষ্টুমিটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আমি তখন বললাম, বেশি বেশি কিনা জানি না, কিন্তু তোরে না জিন্স প্যান্ট আর টি শার্টে এত ভাল লাগে, আমার না তোর দৃষ্টি থেকে নজর সরে না। ও আমাকে বলে, তার মানে কি আমার দিকে খারাপ নজর দিছেন? আমি বললাম, আরে না, খারাপ নজর দিতে যাবো কেন? তুই আমার একটা মাত্র মামাতো বোন। বলে, একটা না, আপনার তিনটা মামাতো বোন। আমি বললাম, তা তো ঠিক আছে, কিন্তু তুই আমার একমাত্র কিউট মামাতো বোন। এমন করে ও জিন্স প্যান্ট পরে মাঝে মাঝে হাফ প্যান্টও পরতো বা থ্রি কোয়ার্টারও পরতো। ওর ড্রেস আপগুলোই সবসময় আমাকে ওর প্রতি আকৃষ্ট করে তুলতো। মানে ওর পোশাক আশাকগুলো এরকম পোশাক আশাক পরতো, আমি প্রথম দিকে যদিও বুঝতে পারি নাই, কিন্তু শেষের দিকে আমি বুঝতে পারলাম সাথী মূলত আমাকে আকৃষ্ট করার জন্য, আমাকে ওর দিকে আকৃষ্ট করার জন্যই কিন্তু এই ধরনের পোশাক আশাকগুলো ও পরতো। এবং এই পোশাক আশাকে রাতের অন্ধকারে যখন ঘুরে বেড়াতো, একদিন, 2 দিন, 3 দিন, 1 রাত, 2 রাত, 3 রাত করতে করতে একটা পর্যায়ে সাথীর সাথে দুষ্টুমি করতে করতে আমরা অন্যভাবে একজন আরেকজনের মাঝে ডুবে পড়ি। এবং সময়ের পরিবর্তনে একদিন আমি সাথীর সাথে অনেক বেশি দুষ্টুমি করে ফেলি। আমরা দুজন দুজনের শরীরে স্পর্শ করি এবং একটু বিশ্রীভাবেই করি। এবং এরপর থেকেই হঠাৎ করে সাথীর প্রতি আমার মায়া ভালোবাসা বাড়তে থাকে। একটা পর্যায়ে অনেক মাস কেটে গেল এবং এরপরে আমরা রাতের বেলায় বাড়ি পাহারা দেওয়ার বিষয়টা বাদ দিলাম। এরপরে আমি রাতের বেলার বাড়ি পাহারা দিচ্ছে না, কিন্তু সেই সময়টাতে সাথীর সাথে যদিও আমার প্রেম ভালোবাসা হয়নি, তবে নোংরামির অনেক বিষয় চলতেছে, যেটা গোপনে এটা আমার মামাতো বোন অথবা আমার মামা কেউ দেখতে পেত না। কারণ এই বাড়ির মধ্যে আমার 3টা মামাতো বোন, আমি আর আমার মামা থাকতাম। দেখা যায় বেশিরভাগ সময় তো মামা বাড়ির বাইরে থাকতো, আর আমার যে ছোট 2টা মামাতো বোন ছিল, ওদেরকে যা বলতাম ওরা তাই শুনতো। তো এই জন্য আমি সুযোগ পেলেই সাথীর রুমে ঢুকে যেতাম এবং দরজা বন্ধ করে সাথীর সাথে এক মিষ্টি ভালোবাসার নোংরামি করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মামা হঠাৎ করে আমারে বললো যে, শাওন, তোর তো পারিবারিক অবস্থা খুব বেশি একটা ভালো না। আসলে কিন্তু আমার পারিবারিক অবস্থা ভালো ছিল না। আব্বু ওই বয়সে কৃষিকাজ করে আমার 2টা ভাই বোনকে পড়াশোনা করাইতো, পরিবার চালাইতো। তো মামা তখন আমারে বললো যে, তুই একটা কাজ কর, তুই কিছু একটা করার জন্য চেষ্টা কর। কিন্তু মামা এরকম একটা মানুষ, দেখেন, আমার মামা কিন্তু অঢাল সয় সম্পত্তি আছে, কিন্তু কোনোদিন আমার মামা কিন্তু আমার মাকে এটা বলে নাই যে, বোন রে, তুই তো আমার ছোট বোন, তুই তো বাবার কাছে হক পাওয়ার আসিস, আমি কি কোথাও থেকে জায়গা সম্পত্তি একটু বিক্রি করে তোরে দিব? এগুলো মামা কিন্তু কোনোদিন আমার মাকে বলতো না। এমনি শুধু বলতো, তোর অভাবের সংসার, তোর মামা, তোর বাবা অনেক কষ্ট করে, এইটা সেটা, এই কথা সে কথা, মামা আমাকে জাস্ট এই কথাগুলোই বলতো। তো মামার মুখ থেকে আমি কথাগুলো শুনতাম এবং শুনতে শুনতে আমি তখন সময়গুলো কাটাইতে আসি। অনেকগুলো দিন এরই মাঝে কেটে যায়, মানে অনেকগুলো দিন কেটে যায়।
তো দিন আর রাতগুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে এসে আমার মামা তখন আমাকে বললে যে তুই একটা কাজ কর, আমাদের বাজারে তুই একটা মোবাইলের দোকান দে, যেহেতু মোবাইল ব্যবসা সম্বন্ধে তোর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী তুই একটা মোবাইল দোকান দে। পরে আমি বললাম যে মামা, আমার কাছে তো আসলে অত বেশি পুঁজি নেই। আমার মামার ওই বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার, আমাদের বাজারটা কিন্তু ছোট বাজার ছিল, এই বাজারটা কিন্তু অনেক বড়। তো এই মামা আমাকে বললো যে এই বাজারে তো একটা মোবাইল দোকান দে। এখন একটা মোবাইল দোকান দিতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, বিশেষ করে বড় করে দিতে গেলে। তাই মামারে বললাম যে মামা, আমার কাছে তো এত টাকা নাই, আমি এত টাকা কোথায় পাবো? মামা তখন বললো, তোর কাছে যেই জমানো টাকাগুলো আছে দোকান বিক্রি করার পরে, এই টাকাগুলো আর সাথে আমি কিছু টাকা দিব, দুজনে মিলে একটা বড় করে দোকান তুই খুলবি। এরপরে মামার কাছ থেকে কিছু টাকা নিলাম এবং আমার যেই আগের দোকান বিক্রি করা কিছু টাকা ছিল, এই দুটো টাকা অ্যাডজাস্ট করে আমি তখন মামার বাড়ির ওইদিকে বড় বাজারে আমি তখন একটা মোবাইলের দোকান দিলাম। আলহামদুলিল্লাহ, আমার ওই মোবাইল দোকান মানে আমার গ্রামের ওই মোবাইল দোকানটা ভালো করে চলতো না, কাস্টমার অত বেশি আসতো না, কারণ এটা তো একটু গ্রাম সাইডের দিকে ছিল। আর মামারটা মোটামুটি একটু শহরমুখী, এই জন্য দেখা যায় যে প্রচুর পরিমাণের কাস্টমার আসে। রাতারাতি আমি দোকান থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে শুরু করি। বা আমার গ্রামের বাড়িতে আমার মায়ের জন্য টাকা পাঠাই, বাবার জন্য টাকা পাঠাই, ছোট ভাই বোনরা পড়াশোনা করে ওদের জন্য টাকা পাঠাই, এবং পরিবারের জন্য আমি তখন অনেক কেয়ারিং হয়ে উঠলাম, পরিবারকে অনেক বেশি পরিবারের প্রতি কেয়ারিং হয়ে উঠলাম, পরিবারের দেখাশোনা করতেছি। এইভাবে তখন দিন আর রাতগুলো কাটতেছে, দিন রাতগুলো ঠিক এইভাবেই কাটতে কাটতে একটা পর্যায়ে আমার এই যে সময়গুলো কাটতেছে তারই মাঝে কিন্তু আমার মামাতো বোনের সাথে আমার কিন্তু খুনসুটি দুষ্টমি এগুলো চলেই যাচ্ছে, এবং এরকম করে যেতে যেতে আমরা কিন্তু দুজন দুজনকে ভালোবেসে ফেলি। মুখে হয়তো ভালোবাসি কথাটা বলা হয়নি, কিন্তু শারীরিক দিক থেকে আমরা দুজন দুজনের সাথে এমন কিছু করে ফেলেছি যেটা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মাঝেও হয় না। কারণ আমার মামাতো বোনের জামাই বিদেশ থাকতো, ও একাই থাকতো। আর এরপরে মানে এই ঘটনার পরে, মামার ওই ঘটনার পরে ও কিন্তু আর যায় নাই, ওর মানে বাপের বাড়িতেই থেকে গেছে। আর ওর হাজব্যান্ডকেও বলে দিছে যে ওর বাবা এখানে একা থাকে, ওর বাবার উপরে অ্যাটাক হতে পারে, এই জন্য ও এখানে থাকবে। আর ও তো মোটামুটি দেখতে শুনতে অনেকটা সুন্দরী ছিল, যার জন্য ও যেটা বলতো ওর হাজব্যান্ড সেটাই শুনতো, ওর কথার বাইরে কিছু বলতো না। এবং ও শুধু হাইড করছে ওর হাজব্যান্ডের কাছে আমি যে বাড়িতে থাকি এইটা বলা, এইটা ওর হাজব্যান্ডকে বলে নাই। এবং তার যে দুইটা বোন আছে, দুই বোনকেও বলতে মানা করছে। ইভেন মামা নিজেও ওদেরকে মানা করছে যে আমি এই বাড়িতে থাকি এটা যেন ওর হাজব্যান্ডকে না বলে। কারণ হচ্ছে দেখা যায় একটা মানুষ বিদেশে থাকে, আমি একটা যুবক ছেলে ওই বাড়িতে থাকি, এটা তো তার হাজব্যান্ড মাইন্ড করতেই পারে, সন্দেহ লাগতেই পারে। এজন্য মামা সবাইকে বলে দিল যে শাওন যে বাড়িতে থাকে এটা তোর জামাইকে তুই বলিস না, মানে আমার সাথীকে বললো। সাথী ওর হাজব্যান্ডকে এই বিষয়ে কোনো কিছু বললো না। পরে মামার বাড়িতে থাকতেছি, এরকম করতে করতে আমরা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলি। মানে এক মিষ্টি মধুর প্রেমের ভালোবাসার সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি। ভাই বিশ্বাস করবেন না, রাত্র 11টা বাজে আমি যখন দোকানটা বন্ধ করে আমার ওই নানু বাড়িতে আসতাম, আমার নানু বাড়িটা অনেক বড় একটা বাড়ি ছিল। আসার পরে দেখতাম যে সাথী প্রতিদিনে খাবার নিয়ে আমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতো। আমি যখন আসতাম, সাথী আমাকে নিজের হাতের লোকমা ধরিয়ে আমাকে খাওয়াই দিত। আমি ওর মুখের দিকে তাকিয়ে থাকতাম, আদর করে মাঝে মাঝে আমার কোলে এসে বসতো। আমার কোলে এসে বসে খাবারের প্লেটটা হাতে নিয়ে বড় বড় লোকমা দিয়ে আমাকে তখন খাওয়াই দিত। আমি মাঝে মাঝে খাওয়ার ফাঁকে ফাঁকে ওর গালে চুমো দিতাম এবং মিষ্টি করে ওকে জড়িয়ে ধরতাম। ও কিন্তু অনেকটা লাতুপুতু টাইপের একটা মানুষ ছিল, মানে ও একটু মোটা ছিল, অনেক ফর্সা ছিল এবং দেখতে শুনতে অনেকটা কিউট ছিল। এরকম কিউট মেয়ে আমার জীবনে মনে হয় আমি আর একটাও দেখি নাই কোনোদিনও। কিন্তু ওর বিয়ের আগে আমি ওর দিকে এভাবে তাকাই নাই, কিন্তু এই সময়টাতেই ও আমার মনের মণিকোঠায় এমনভাবে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে সাথী তখন ওড়না দিয়ে আমার মুখটা মুছে দিত। এরপরে আমাকে নিয়ে বাড়ির আঙিনায় বসে মিষ্টি চাঁদের আলোতে মিষ্টি হাওয়ার মাঝে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতাম। ও আমার কোলে বসতো, আমি ওর মাথার চুল টেনে দিতাম, এবং আমি ওর কোলে বসতাম, ও আমার মাথার চুল টেনে দিত। এভাবে আমি ওর কোলে ঘুমাতাম, মাঝে মাঝে ও আমার কোলে ঘুমাতো। আকাশের ওই মিষ্টি চাঁদটা মেঘের সাথে লুকোচুরি করে মাঝে মাঝে আমাদেরকে দেখতো। এক ফালি মেঘ এসে উড়ে যেত, মিষ্টি করে পাখিরে কিচিমিচি করে ডাকতো, এবং নির্ঘুময় অন্ধকার রাতে আমরা একজন আরেকজনকে ভালোবাসতে বাসতে এমন সব কাজ কারবার করে ফেলি যেটা হাজব্যান্ড ওর ওয়াইফের মাঝেও হয়ে থাকতো। এরকম করতে করতে দিন আর রাতগুলো পার হতে হতে একটা সময় হঠাৎ করে আমি খবর পেলাম যে ওর হাজব্যান্ড বাংলাদেশে আসার সময় হয়ে গেছে। 2 মাস পরেই ওর হাজব্যান্ড বাংলাদেশে আসবে, ছুটি পাবে, এটা ওকে ফোন করে বলছে। এটা শোনার পরেই না ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে এটা কি, সাথীর জামাই যদি বাংলাদেশে আসে তাহলে তো সাথীকে এই বাড়ি থেকে নিয়ে যাবে এবং সাথীর সাথে ওর হাজব্যান্ড থাকবে। মানে একটা বিষয় কি জানেন, মানে আমি আপনাকে জাস্ট ক্লিয়ার করে অতটুকুই বলি, কেউ যদি আমাকে আমার শরীরে ব্লেড দিয়ে পোঁচ দেয় বা আমাকে মেরে ফেলে, আমার মনে হয় এতটা কষ্ট হবে না। কিন্তু কোনো একটা পুরুষ যদি সাথীর গায়ে হাত তোলে,
আমি এতটাই কষ্ট পাবো। আজকে বহু মাস ধরে আমি আমার আপেলটাকে আদর যত্ন করে রেখেছি। ওরে আমি নিজের হাতে গোসল পর্যন্ত করাইতাম। ও মাঝে মাঝে বাথরুমে গোসল করতে গেলে আমাকে ডাকতো যে, শাওন ভাই আমার একটু পিঠটা ডলে দেন। তা আমি ওর পিঠ ডলে ওকে মাঝে মাঝে গোসলও করাইতাম, নিজের হাতে গোসল করাইতাম। আমার সেই সোনা ময়না পাখি টিয়া টুনটুনিটা একটা প্রবাসী আসবে, ওর সাথে এসে ঘুমাবে, ওই বুড়া বেটা তার সাথে থাকবে, এটা তো কোনোদিনও হতে পারে না। মুহূর্তের মধ্যে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি এখন কি করব। ওর হাজব্যান্ড আসবে, এটা কিন্তু ও নিজেই আমাকে বলল যে 2 মাস পরে ওর হাজব্যান্ড আসবে। পরে এভাবে একদিন আমি ওরে বললাম যে, সাথী তোমার তো হাজব্যান্ড আসার সময় হয়ে গেছে এবং তুমি এটা নিজেও আমাকে বললা, এখন কি সিদ্ধান্ত নিলা, কি করবা? ও আমাকে বলে, কি করব, উনি আসবে, এখন উনি আসলে তো আমি ওনাকে আশা ঠেকাইতে পারবো না। ঠেকাইতে পারবো? আমি বললাম, না তুমি তোকে ঠেকাইতে পারবে না, উনি বাংলাদেশে আসবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমার আমার সম্পর্কের বিষয়টা কি চিন্তা করলা? এরই মাঝে সাথে কিন্তু একবার মানে আমাদের এই সম্পর্কের মাঝে কিন্তু একবার বেবি কনসেপ্ট করছে। এরপর আমি ওষুধ খাওয়াই ওর বেবিটা নষ্ট করি। এর আগেও ও কিন্তু ওর হাজব্যান্ডের সাথে থাকা অবস্থায় আবারও বাচ্চা কনসেপ্ট করে এবং সেখানে তার ঘরে একটা মৃত সন্তান হয়, মানে একটা মৃত মেয়ে সন্তান হয়, মানে পেট থেকে এটা মৃত আসে। নাহলে কিন্তু ওর মেয়েটা কিন্তু যদি থাকতো তাহলে মেয়েটা কিন্তু এখন অনেক বড় হয়ে যেত। পরে আমি বললাম যে, আমাদের সম্পর্কটা নিয়ে তুমি কি চিন্তা করলা, আমরা কি করব? ও তখন আমাকে বলে, আমার মাথায় আসলে কোনো কিছু আসতেছে না যে এত কম সময়ের মধ্যে আমি তোমার সাথে এরকমভাবে জড়াই গেছি বা এরকমভাবে তোমাকে ভালোবেসে ফেলছি। এখন তো আমিও আমার হাজব্যান্ডকে ঠিকমতো টাইম দিতে পারবো না, আমার হাজব্যান্ডের সাথে আমি ঠিকমতো থাকতে পারবো না। আমার আবেগ, আমার ইমোশন, আমার ভালোবাসা যা কিছু ছিল এই সবই তো তোমার জন্য। আমি না সত্যি আমার হাজব্যান্ডকে এখন আর কোনো কিছুই দিতে পারবো না। আমি তখন বললাম, তার মানে কি তুমি তোমার হাজব্যান্ডকে কোনো কিছু দেওয়ার পরিকল্পনা করো নাকি, যে তুমি তোমার হাজব্যান্ডকে কোনো কিছু দিবা? ও আমাকে বলে, না এরকম না, আজকে বহু বছর পরে, প্রায় 3 থেকে 4 বছর পরে উনি বিদেশ থেকে আসবে, তাহলে তো তার একটা ডিম্যান্ড বা তার একটা চাহিদা আমার উপরে আছেই, তাই না? আমি বললাম, সাথী কি ডিম্যান্ড তোমার হাজব্যান্ড তোমার উপরে, কি চাহিদা তোমার হাজব্যান্ড তোমার উপরে, আমি বা এইসব বুঝি না, কিন্তু আমি শুধু সাফ সাফ একটা কথা বলে দিই, আমার ভালোবাসার মানুষের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আমার জীবন থাকতে আমার ভালোবাসার মানুষের সাথে কেউ শুইতে পারবে না। তখন একটা মুচকি হেসে বলে, দূরও পাগলা, এরকম করে বললে কি হবে? উনি আমাকে বিয়ে করছে না, উনি তো তোমার আগে আমাকে বিয়ে করছে এবং কলমা কাবিন করে আমি তার বউ, সে আমার পেটে একবার বাচ্চাও দিছে, তাহলে তার সাথে আমার হয় নেই কি? সবই তো হয়েছে। আমি বললাম, না সাথী, আগে কি হয়েছে না হয়েছে এইটা আমার দেখার বিষয় না, তোমার হাজব্যান্ড তোমার সাথে আগে কী করছে এসব আমি জানি না, কিন্তু এখনকার ঠিক এই মুহূর্তের পর থেকে তোমার হাজব্যান্ড কখনোই তোমার শরীরে হাত দিতে পারবে না। ও আমাকে বলে, ধুরো মাথা ঠান্ডা করো তো, তুমি দোকানে যাও, এত মাথা গরম করো না, ঠান্ডা মাথায় চিন্তা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে প্রায় আরও 8-9 দিনের মতো কেটে গেল। আমি না তখনই সাথীকে বারবার বুঝাচ্ছিলাম, ও সাথী তোমার হাজব্যান্ড তো আসার সময় হয়ে যাচ্ছে, তুমি কি সিদ্ধান্ত নিলা, তুমি কি করলা? এগুলো বললেই না ও বেলবেল করে আমার দিকে তাকিয়ে থাকে। ও কোনো ডিসিশন নিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং ওই সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে ও কী করবে। একটা পর্যায়ে আমি ওর হঠাৎ করে বললাম যে, সাথী একটা কাজ করো, যা হবার তা হয়ে গেছে, এসব চিন্তা ভাবনা করে তো এখন আর লাভ নাই। তুমি তোমার হাজব্যান্ড যেহেতু বাংলাদেশে চলে আসবে, এর আগে তুমি মামাকে সব কিছু খুলে বলো। তুমি মামাকে বলো যে তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে তোমার প্রেমের সম্পর্ক এবং তুমি আমাকে বিয়ে করবা, আর তোমার হাজব্যান্ড বাংলাদেশে আসার আগেই তুমি তাকে ডিভোর্স করে দাও। তুমি যদি তাকে ডিভোর্স করে দাও, এরপরে সে আর তোমাদের বাড়িতে আসবে না, তোমার কাছে আসবে না, ওকে ডিভোর্স করে দাও, ও দেশে আসার আগে আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ও তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে, এই কথাটা বলা যতটা সহজ, এই কথাটা করা ততটা সহজ না। আমি তখন বললাম, আরে কেন সহজ না, আমি তো এক পায়ে দাঁড়িয়েছি তোমাকে বিয়ে করার জন্য। তুমি আজকে মামারে বলো, আজকে তোমার স্বামীকে ডিভোর্স করো, আমি কালকেই তোমাকে বিয়ে করব। ও তখন আমার দিকে তাকিয়ে থেকে কী বলে জানেন? আমাকে বলে, তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, এরকম করেই বলে। আমি বললাম, হ্যাঁ বলো। ও আমাকে বলে, তাহলে আমার যিনি হাজব্যান্ড সৌদি আরবে থাকে, ওনার অপরাধটা কি? আমি বললাম, মানে? ও আমাকে তখন বলতেছে, যিনি আমাকে অন্ধ বিশ্বাস করে, ওনার বাবা মা অসুস্থ, ওনার বাবা মায়ের সেবা যত্ন করা লাগে, উনি ওনার বোন, যে বোনের বিয়ে হয়েছে, ওই বোনকে ওই বাড়ি থেকে উনি ওনার বাড়িতে রেখে ওনার বাবা মায়ের সেবা যত্ন করাইতেছে, ওনার বাবা মায়ের সাথে রাখতেছে, আর আমাকে আমার বাবার কাছে দিয়ে গেছে। আমাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে এবং প্রতি মাসে আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমি যখন যেটা চাই আমার সমস্ত চাহিদা ও পূরণ করে। আমি ওর সাথে কীভাবে বেইমানি করব? আর ওর অপরাধটাও বা কোথায়? ওকে আমি কেন এত বড় ধোঁকা দিব? আমি তখন বললাম, সাথী কি তুমি কি আমাকে ধোঁকা, তুমি কি তোমার হাজব্যান্ডকে এতদিন পর্যন্ত ধোঁকা দেও নাই? আমাকে বলে, হ্যাঁ দিয়েছি, আমি আমার স্বামীর ভাগটা তোমাকে দিচ্ছি, কিন্তু আমি না বুঝতে পারিনি, যেটা করার এটা করে ফেলছি, বাট আমার কাছে মনে হয় যে এখন আমাদেরকে একটু শক্ত হয়ে যাওয়া উচিত। আমি বললাম, মানে? আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি এটা কী বলতেছো? ও বলে, দেখো শাওন, তুমি কিছু মনে করো না, তুমি তো আমার সমবয়সী আর আমার ফুফাতো ভাই। দেখো তোমার যখন আমার প্রয়োজন হয় তুমি আমারে ডাকবা, আমি তোমার কাছে চলে আসবো, যা করা দরকার হয় আমার সাথে তাই করবা, কিন্তু
আমার মনে হয় তোমার সাথে আমার সংসার করলে আমার স্বামীর মনে আমি আঘাত দিব, এই আঘাতটা আমি দিতে পারবো না। আমি তখন অবাক হয়ে মুখের দিকে তাকিয়েছি, কী রে ভাই, এটা কেমন মেয়ে যে আজকে মাসের পর মাস আমার সাথে একইভাবে স্বামী স্ত্রীর মতো আমার রুমে আসতো, আমার রুমে থাকতো, আমার রুমে ঘুমাইতো, আমি ওর সাথে থাকতাম, একজন স্বামী স্ত্রীর মাঝে যা হইতো তার সাথে আমার তাই হইতো। এত কিছু হওয়ার পর আজকে আমারে বলতেছে নাকি ওর স্বামীকে ঠকাইতে পারবে না। আমি তখন বললাম, সাথী, এই সমস্ত উদ্গুট কথাবার্তাগুলো মাথা থেকে সরাই ফেলো। এরকম চিন্তা ভাবনা তুমি কখনোই মাথায় আইনো না যে আমি শাওন বেঁচে থাকতে তুমি কখনো তোমার স্বামীর সংসার করতে পারবা। আমি শাওন এটা জীবনে কখনো কোনো দিনও কোনো অবস্থায়ও আমি এটা মেনে নিব না। পৃথিবী উল্টায় গেলে উল্টায় যাবে, যা হবার তাই হবে, কিন্তু আমি তোমাকে কারোর সাথে ঘুমাইতে দিব না। আমি যতই তার জন্য পাগলামি করতেছি সে ততটাই আমাকে পাগল মনে করতেছে, আমি যতটাই তাকে ভালোবাসতেছি ততটাই আমার কাছ থেকে দূরে সরতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা মাস কেটে গেল। কোনোভাবে আমি ওরে বুঝাইতে পারলাম না যে আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথে থাকতে চাই। এবং ওকে আমি যতভাবে বললাম যে তুমি মামারে বলো, ও তো নিজে বলেই না, আমাকেও বলতে মানা করে। আমি অনেকবার ওকে বলছিলাম যে ঠিক আছে, তুমি যেহেতু বলতে তোমার কাছে ভয় লাগতেছে যে মামা রেগে যাবে বা মামা তোমাকে খারাপ কিছু বলবে, তুমি ভয় পাচ্ছ, তাহলে তোমার বলার প্রয়োজন নাই, আমি মামাকে সব কিছু বলে দিই। ও আমাকে বলে, না না, তুমি এই কাজটা ভুলেও করো না, কারণ তুমি জানো তোমার ইনকামের উপরে তোমার ভাই বোন পড়াশোনা করে, তোমার ইনকামের উপরে তোমার পুরোটা পরিবার ডিপেন্ড করে আছে। এখন যদি তুমি এরকম একটা কাজ করো, আমার আব্বা তো কত রাগী তুমি জানোই, আব্বু দেখা যায় তোমাকে মাইরে বাড়ি থেকে বের করে দিবে। আব্বুর যাদের সাথে ঝামেলা ছিল জায়গা সম্পত্তি নিয়ে, এগুলো তো অনেক মাস আগেই মীমাংসা হয়ে গেছে, আইন আদালতের মাধ্যমে সব মীমাংসা হয়ে গেছে। এখন তো আর এসবের কোনো ঝামেলা নাই। তা এখন আব্বু তোমাকে এই বাড়িতে রাখবে না। আব্বু এই কথাটা জানা মাত্রই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এবং তখন তুমি কোথায় যাবা? আর তুমি তো ভালো করেই জানো দোকানের অর্ধেকের চেয়েও বেশি পুঁজি আমার আব্বার, তোমার তো অল্প কয়েক টাকা। আমি তখন বললাম, সাথে আমি এত কিছু বুঝি না, এত নিয়ম কারণ, এত আইন, এত অভাব অনটন, এত কিছু আমি বুঝি না। আমি শুধু একটা জিনিসই বুঝি, এই দুনিয়াতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হলে আমার তোমাকে প্রয়োজন। ও আমার মাথায় হাত বোলাই দিয়া বলে, প্লিজ শাওন, এরকম করে না, তুমি তো আমারই ফুফাতো ভাই, তুমি কেন আমার সংসারটা ভেঙে দিবা? ও না তখন সংসার করার জন্য অনেকটা পাগল হয়ে গেল। আমি তখন ভাবলাম যে কি করা যায়, এবং একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে যাই আছে কপালে যেটাই হবে আমি মামাকে সব কিছু জানিয়ে দিব। ওর হাজব্যান্ড আসার ঠিক মাসখানেক আগে একদিন আমি সন্ধ্যার সময় আমার মামা চা খেয়ে চলে যাবে সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পরে। মামা কিন্তু মাগরিবের নামাজের পরে দোকানে আর থাকে না, দোকান থেকে চলে যায়। মামা চলে যাচ্ছে, যাওয়ার সময় আমাকে সবসময় বলে যায় যে শাওন, আমি চলে যাই, দোকান তাড়াতাড়ি বন্ধ করে বাড়িতে চলে আসিস। এই সন্ধ্যার সময় মামা যাবে, খাওয়া দাওয়া করবে, মামা কিন্তু ঘুমিয়ে যাবে, আর মামা উঠবে না। এবং এরপর থেকে আমি যাব, আমি খাওয়া দাওয়া করবো, আমি সাথীর সাথে সারা রাত অনেক রাত মধ্যরাত পর্যন্ত বাইরে আড্ডাবাজি করবো। এরপরে সাথী আর আমি এক রুমে ঘুমাবো। আমরা প্রায় সময় এক রুমে ঘুমাই। এরপরে মামা চলে যায়, মামা তো আর দেখে না কে কোথায় ঘুমাচ্ছে। মামা সকালে ঘুম থেকে উঠে মামা হাত মুখ দিয়ে মামা বাজারের দিকে হাঁটতে গেলে সাথী তখন উঠা ওই রুমে যায়। মামা কখনোই আমাকে সন্দেহ করে না যে সাথীর সাথে আমার এরকম কিছু আছে বা এরকম কিছু হতে পারে, এগুলো আমার কিন্তু কোনোদিনও মাথার মধ্যে সন্দেহের মধ্যে ছিল না। তো ওই দিন মামারা আমি তখন দোকানে ডাকছি, ডাকার পরে আমি তখন শাটারটা অর্ধেক পর্যন্ত ফেলে দিছি। ফেলে দিয়ে আমি মামারে বললাম, মামা, আমি আপনাকে কয়টা কথা বলতে চাই। মামা সম্ভবত মনে করছে যে আমি ওনার ওই জায়গায় সম্পত্তির বিষয় নিয়ে কথা বলবো। মামা বলে যে এইসব বিষয় নিয়ে দোকানে কথা বলতে হয় না, তুই বাড়িতে আয়, বাড়িতে আইলে কথা বলা যাবে। কারণ আমি তো জানি বাড়িতে আমার সাথে মামাকে সাথী কোনোভাবেই কথা বলতে দেবে না। আমি তখন বললাম, মামা, আপনি মনে করতেছেন জায়গায় সম্পত্তি নিয়ে কথা বলবো? আমি তো জায়গায় সম্পত্তি নিয়ে কথা বলবো না, আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। মামা তখন আমাকে বলতেছে, অন্য বিষয়? অন্য কোন বিষয় নিয়ে কথা বলবি? আমি বললাম, মামা, আসলে কিভাবে বলবো এবং না বলেও পারতেছি না। আপনি কি একটা বিষয় জানেন? এমনিই বলি। মামা আমাকে বলে, কোন বিষয়? আমি বললাম, মামা, সাথীর বিষয়। মা বলে, হ্যাঁ, সাথীর হাজব্যান্ড তো আসবে, সামনের মাসে আসবে, আর তুই এয়ারপোর্টে যাবে, আমিও যাব, প্রয়োজনে সাথীকে শো নিয়ে যাবো, ওর হাজব্যান্ড আসবে। বলি, ওর হাজব্যান্ড আসবে এটা তো ঠিক আছে, কিন্তু মামা, সাথীর সাথে অন্য কারো সম্পর্কের বিষয়ে কি কিছু জানেন? এইটা বলার পর না মামা আমার দিকে একটু অবাকভাবে তাকিয়েছে, তাকিয়ে থেকে বলে, কি বলস তুই? এটা সাথীর সাথে কারো সম্পর্ক আছে নাকি? আমি বললাম, হ্যাঁ আছে। মামা বলে, কার? আমি বললাম, আমার। এটা বলা মাত্রই মামা তখন অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, তাকিয়ে আমারে বলতেছে, শাওন, তুই কি বলতেছিস সেটা? আমি বললাম, মামা, আমি যে কথাগুলো বলতেছি আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আজকে বহু মাস ধরে সাথীর সাথে আমার প্রেমের সম্পর্ক। আমি সাথীকে ভালোবাসি এবং সাথী আমাকে ভালোবাসে। আমরা দুজনকে এতটাই ভালোবাসি, আমরা কেউ কাউকে ছাড়া বাঁচব না। মামা, সাথীর জামাই তো বিদেশ থেকে আসতেছে, আপনি যেভাবেই পারেন সাথীর জামাইয়ের সাথে সাথীকে ডিভোর্স করাই দেন এবং ডিভোর্স করিয়ে আপনি সাথীর সাথে আমাকে বিয়ে দেন। মামা আমাকে প্রথম কথাটা বলতো, এই বিষয়ে তো কোনো দিন সাথী আমাকে কোনো কিছু বলে নাই, সাথী তোরে ভালোবাসে বা তোর সাথে সাথীর প্রেমের সম্পর্ক, এগুলো তো সাথী আমাকে কোনো দিন বলে নাই।
এবং মামার সাথী হয়তো বলে নাই, কিন্তু আজকে তো আমি আপনাকে জানাইলাম যে আমি সাথীকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করব। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি সাথীর সাথে ওর স্বামীর ডিভোর্স করাই দেন। মামা আমার দিকে তাকিয়ে থেকে বলে, বাগিনা, বিপদের দিনে আমি তোকে আমার বাড়িতে এনেছি, আমি জানি তুই সেই সময় আমার পাশে না এসে দাঁড়ালে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, কিন্তু আজকে তোর কথা শুনে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় খাল কেটে বাড়িতে কুমির ঢুকাইছি। আমি তখন বললাম, না মামা, এরকম কোনো কিছুই না, আপনি খাল কেটে কুমির আনেন নাই, আসলে আমি সাথীকে ভালোবাসি এবং আমি যাকে ভালোবাসি। মামা বলে, প্লিজ আমি আর একটা বিষয় এই কথাটা শুনতে চাই না। সাথীর হাজব্যান্ড আসতেছে 1 মাস পরে, সাথী তার হাজব্যান্ডের সাথে তার শ্বশুরবাড়িতে চলে যাবে এবং আমি তোকে দেখে শুনে আমি তোকে তোর মতো করে বিয়ের সাথে করাবো। তুই প্লিজ পাগলামি করিস না, এরকমভাবে পাগলামি করার কোনো মানে হয় না। তুই যেটা বলছিস তুই সেটা কর, আর এরকমভাবে পাগলামি করতে গেলে কিন্তু আমি ভুলে যাব যে তুই আমার ছোট বোনের ছেলে। এটা বলে মামা তখন শাটারটা একটা লাথি মেরে খুলে মামা তখন বেরিয়ে যায়। মামা বেরিয়ে গেল। আমি সেদিন রাতে প্রচুর পরিমাণে সিগারেট খেলাম। আমি কিন্তু সিগারেট অত বেশি খাই না, হয়তো মাঝে মাঝে 1 টান 2 টান ওরকম দিই, অত সিগারেট খাই না। ওই দিনে আমি প্রচুর সিগারেট খেলাম, অনেকগুলো সিগারেট খেলাম এবং খাওয়ার পরে দোকানে তালা মেরে দোকান থেকে বেরিয়েছি। প্রায় মধ্যরাতের পরে আমি ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে দেখলাম যে আমার মেজো মামাতো বোন আমাকে খাবার দিয়েছে, আমার বড় মামাতো বোন সাথী নাই। পরে ও খাবার দিলে আমি বললাম, কিরে সাথী কই? বলে, আপু তো ঘুমিয়ে গেছে। দেখেন, রাত 3টা বাজে আসলো, মাঝে মাঝে রাত 3টা বাজে যখন আমি দোকান থেকে আসতাম তখনও কিন্তু সাথী আমার জন্য খাবার নিয়ে বসে থাকতো। আমি খাবার না খেলেও কোনোদিনও খাইতো না, কিন্তু আজকে জানতে পারলাম যে ও খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। আমার কাছে মনে হইলো যে মনে হয় মামা কিছু বলছে। আমি আমার মেজো মামাতো বোনেরে বললাম, মামা কি সাথীরে কিছু বলছে? বলে, না, আব্বু তো সাথী আপুর সাথে কোনো কথা বলে নাই, আব্বু তো এসে ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে, এবং আপু একটু পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আপুর সাথে আব্বুর কোনো কথা হয় নাই। আমি তখন বুঝতে পারলাম না কি, তাহলে ও আমার সাথে কথা বলবে না কেন, ও খাবার টেবিলে থাকবে না কেন? আমি তখন ওই খাওয়া দাওয়াটা করে রুমে গেছি। রুমে যাওয়ার পরে মোবাইল ফোনটা নিয়ে আমি তখন ওর নাম্বারে কল দিলাম। তখন অনেক রাত। কল দেওয়ার পরে দেখলাম যে ওর নাম্বারটা বন্ধ এবং বন্ধ, অনেকবার ট্রাই করতেছে, নাম্বারটা বন্ধ। একটু পরে আবারও পাকঘরে গেলাম, গিয়ে দেখি যে আমার মেজো মামাতো বোন আপনার সব কিছু পাকঘরে সব কিছু বন্ধ করে ও রুমে চলে গেছে। আমার মামার 2 মামাতো বোন আর ওই আমার সাথী, ওরা একসাথেই ঘুমাইতো, এক রুমেই ঘুমাইতো। পরে ওদের রুমে আলো জ্বলতেছে, বাইরে থেকে দেখা যায়। পরে আমি আমার শোয়া থেকে উঠে ওদের রুমের সামনে গেছি এবং রুমের সামনে গিয়ে আমি 2-3 বার ডাক দিছি, সাথী সাথী বলে 2 বার ডাক দিছি। যেহেতু ওরা ভিতরে আছে, ওরা কিন্তু আমার ডাক শুনতেছে, কিন্তু ওরা দরজা খোলে না। হঠাৎ করে ভাই পাশে থেকে মামা তখন দরজা খুলছে। মামা দরজা খুলে মামা দেখলো যে আমি সাথীর দরজার সামনে দাঁড়িয়ে আছি। মামা তখন আমার বললো, কি ব্যাপার শাওন, তুমি এত রাতের বেলা ওখানে দাঁড়ায় আসছো কেন? কিন্তু ভাই বিশ্বাস করেন, আজকে মামার বাড়িতে আমি এতগুলো মাস আছি, কিন্তু কোনো দিন আমি দেখি নাই মামা এই সময় ঘুম থেকে উঠতে। মামা এই সময় রুমের বাইরে আসতে আমি কোনোদিনও দেখি নাই, কিন্তু আজকে মামা রুমের বাইরে আসছে। পরে আমারে বলে, আমি বললাম, মামা আমার মাথার অনেক ব্যথা করতেছে, ওদের কাছে কোনো জ্বরের ওষুধ আছে কি না, এটার জন্য ডাকতেছিলাম। মামা বলে, জ্বরের ওষুধ আমার রুমে আছে, আমার রুমের সামনে আয়। এই বলে মামা তখন রুমের ভিতরে ঢুকলো। আমি তখন মামার রুমের সামনে আসলাম। মামা তখন রুমে ঢুকে আমার কাছে আসছে একটা আপনার নাপা ট্যাবলেটের একটা পাতা নিয়ে আইসা আমার মাথায় হাত দিয়ে মামা বলতেছে, ট্যাবলেট খেতে হবে না, তুই যা শুয়ে পড়। আমি বললাম, কেন মামা, আমি ওষুধ খাবো না? মামা বলে, না, তোর যেই রোগ, এই রোগের ওষুধ এগুলো না, এই রোগের চিকিৎসা তোর নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না, যা রুমে যা। এ বলে মামা তখন আমাকে রুমে পাঠাই দিল। আমি তখন রুমে এসে শুয়ে গেলাম এবং ঘুমাইতেও তো পারতেছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে একইভাবে দেখি আমার মেজো মামাতো বোন আমাকে নাস্তা দিচ্ছে। আমি বললাম, কিরে সাথী কোথায়? বলে, আপু তো নাই। যে তোর আপু কই গেছে? বলে, আপু ঘরে নাই, জানি না কই গেছে। মোবাইলে কল দিলাম, দেখলাম নাম্বারটা বন্ধ। একটু পরে মামা, ওই দিন মামা আমাকে পাহারা দিতেছে। আমি কি করি, মামা ওই দিন কোথাও যায় না, আমারে বলতেছে যে, শাওন দোকানে যাবি না? আমি বললাম, হ্যাঁ মামা যাবো তো। বলে, তুই দোকানে যা। আমি তখন দোকানে চলে গেলাম, যেভাবে মামা পাঠিয়ে দিল ওই দোকানে চলে গেছি এবং দোকানে যাই বসে আছি। কি হইতে আছে আমি কোনো কিছুই বুঝতেছি না। দুপুরবেলা খাইতে আসলে মামা আমাকে গার্ড দেয়। মামা আমাকে পুরো গার্ডে রাখছে ওই টাইমটাতে, পুরো গার্ডে। মামা বাড়ির বাইরে 1 পা পর্যন্ত যায় না, সম্পূর্ণ রকমের বাড়িতে থাকে, বাড়ির বাইরে যায় না। আমি কোথায় যাই কি করি 24টা ঘন্টা মামার কাজ হচ্ছে শুধু আমাকে চোখে চোখে রাখা। এমন করে প্রায় 15-16 দিনের মতো কেটে গেল। ওর হাজব্যান্ড আসার আর মাত্র 10 থেকে 12 দিন বাকি আছে। এরই মাঝে ভাই আমি মাঝে মাঝে যখনই একটু গ্যাপ পাইতাম, সাথীর পা ধরে কান্না করতাম যে, সাথী তোর পায়ে ধরে আমি তোরে ছাড়া বাঁচবো না। কিন্তু ওই সময়টাতে না ও লোহার মতো শক্ত হয়ে গেছে। ও আমার সাথে এতদিন যা করছে, এই যে আমার সাথে শারীরিক সম্পর্ক করা, বাচ্চা নেওয়া, বাচ্চা নষ্ট করা, এত প্রেম, এত ভালোবাসা, মুহূর্তের মাঝে না ও সব কিছু ভুলে গেছে। ওর কোনো মেমোরি যে মনে নেই, কোনো স্মৃতি মনে নেই, ও যেন আমাকে চিনেই না, এমন একটা অবস্থা।
ভাই রে ভাই, আমি তখন না পারতেছি ঘুমাইতে, না পারতেছি দোকানদারি করতে, মানে জাস্ট পাগল হয়ে যাইতেছে, মানে এতটাই পাগল হয়ে গেছি বলার মতো না। আমার মনে হয় যে আমি আত্মহত্যা করে ফেলবো, মানে নিজের জীবন নিজে দিয়ে দিব, এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছি। আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ তুমি একটা পথ দেখাও, আল্লাহ তুমি একটু রহমত করো আল্লাহ, আমি আর নিতে পারতেছি না আল্লাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি চিৎকার করে কান্না করতেছি। এইভাবেই সময়গুলো কাটতেছে এবং এইভাবে সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন পাস হতে হতে ওর হাজব্যান্ড আসার আর মাত্র 4 দিন বাকি আছে। এরই মাঝে আমার মামা গাড়ি ঠিক করে ফেলছে, আমি যাব, আমার মামাতো বোন যাবে এবং আমার মামা যাবে, আমরা সবাই যাব গিয়ে আমার মানে মামাতো বোনের জামাইকে আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে, আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে। আমার যে ওই দিনের অবস্থা, মানে আমি মানে কি বলবো বলে বুঝাতে পারবো না। সন্ধ্যার সময় আমি দেখি যে আমার মামা দোকানে আসছে, মানে আমি যতক্ষণ দোকানে থাকি মামা ততক্ষণ দোকানে থাকে, আমি যতক্ষণ বাড়িতে থাকি মামা ততক্ষণ বাড়িতে থাকে। আমি যখন দেখলাম যে মামা দোকানে, আমি তখন আমার দোকানে একটা পিচ্ছি, মানে পাশের দোকানে একটা পিচ্ছি আছে, ওর সাথে আবার আমার অনেক ভালো সম্পর্ক। ওরে আমি তখন দোকানে বসলাম, বসে বললাম তুই দোকানে বয়, কাস্টমার আসলে বিক্রি করার দরকার নেই, যদি কাস্টমার আসে বলবি দোকানদার নাই। মানে আমার কথা হচ্ছে আমার দোকানের শাটার যতক্ষণ খোলা থাকবে আমার মামা ততক্ষণে দোকানে থাকবে, আমার দোকানের শাটার বন্ধ মামা তখন বাড়ি চলে আসবে। তো আমার কথা হচ্ছে যে আমার দোকানে শাটার খোলা রাখতে হবে, তাইলে মামা আর বাড়িতে আসবে না। তো আমি তখন ওই পিচ্ছিরে দোকানে বসাই দিয়ে আড়ালে আড়ালে এবার আমি বাড়ির দিকে আসছি। তখন প্রায় মাগরিবের কিছুক্ষণ আগে কি পরে এরকম টাইম টেবিল, মানে গুদুলি সন্ধ্যা। আইসে দেখলাম যে আমার মামাতো বোন পুষ্কুনিতে, মানে পুষ্কুনি থেকে হাত মুখ ধুয়ে সন্ধ্যার সময় বাড়ির দিকে আসতেছে। একটা লাল ওড়না দিয়ে মাথাটা, মানে ওড়না দিয়ে আছে মাথার মধ্যে, একটা লাল 3 পিস পরছে, খুব সুন্দর লাগতেছে। আমি পুকুর পাড়ে আসি, ও তখন পুষ্কুনি থেকে উইঠা আমাকে দেখে অবাক, আমি তো এই সময় বাড়িতে আসি না। কী ব্যাপার শাওন ভাইয়া আপনি? আমি তোর হাতটা ধরে বলতেছি আমার সাথে চল। আমার বলতেছে আপনার সাথে যাবো মানে কোথায় যাবো? আমি বললাম কোথায় যাবে মানে আমাদের বাড়িতে। ও আমাকে বলে মানে আমি আপনাদের বাড়িতে কেন যাব? আমি বললাম সাথী প্লিজ পাগলামি করিস না, অনেক পাগলামি করছিস, এবার বন্ধ কর, আমার সাথে চল, আমি তোকে আমার বাড়ি নিয়ে যাবো। ও আমাকে বলে আপনি এই ধরনের পাগলামি করেন না প্লিজ, আমার হাত ছাড়েন। আর 2 দিন পরে আমার স্বামী বিদেশ থেকে আসবে, আমি আমার স্বামীর সাথে থাকতে হবে, প্লিজ আমি আমার নিজের প্রিপারেশন নিচ্ছি, আমি নিজেকে শক্ত করছি, আপনি নিজেকে শক্ত করেন, প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দেন। আমি বললাম সাথী আমি তোকে ছাড়বো না। ও বলে আচ্ছা ঠিক আছে, এখন তো মাগরিবের আজান দিছে, আমি এই সুন্দর কসম করে বলতেছে আপনি আমার 2 বোনের মধ্যে এক বোনের পছন্দ করেন, আপনি যারে বিয়ে করতে চান আমি নিজে আমার বাবাকে রাখি, আমি আমার বোনদেরকে আমি আপনার কাছে বিয়ে দিব, আপনি কারে বিয়ে করবেন আপনি বলেন, আমার 2 বোনের মাঝে কোনটারে আপনার পছন্দ হয়? আমি বললাম সাথী আমি তোমারই বিয়ে করবো, আমি তোরে বিয়ে করব, আমি কাউরে বিয়ে করবো না। এরকম করে তর্কাতর্কি করতে করতে আমি ওরে টাইনা ওই পুকুরের কোনা পর্যন্ত নিয়ে গেছি এবং আমার টার্গেটের টাইনে আমি ওরে নিয়ে চলে যাবো আজকে। এমন সময় ভাই হঠাৎ করে মামা জানি কোত্থেকে আসছে, মামা আইসেই আমার কুত্তার বাচ্চা বলে একটা গালি দিচ্ছে, এই শাওন কুত্তার বাচ্চা, এরকম করে গালি দেওয়ার পর আমি ওর হাতটা ছেড়ে দিলাম। ও তখন দৌড়ে বাড়ির দিকে আসছে। মামা তখন করলো কি জুতা হাতের থেকে জুতাটা মানে পা থেকে জুতাটা নিয়ে ওইখানে গিয়ে আমাকে প্রায় 15-20টার মতো জুতা দিয়ে বাড়ি মারছে। আমি তখন নিচের দিকে তাকাইছে, মামা বলে আমি তোরে ভালো করে বুঝাইছি, তুই আমার বুঝ নেস নাই না, তুই আমার বুঝ শোনস নাই, তুই এই মুহূর্তে বাড়ি চলে যাবে, আজকের পর থেকে তুই কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না, তুই বাইরে। এই কথা বলে মামা লাইটতে আর ধাক্কে আমাকে বের করে দিল। আমি জাস্ট চিন্তা করতেছি আরে মানুষ কত বড় বেইমানে স্বার্থপর হতে পারে। আমি আমার এই মামার জন্য কি না করছি, নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে মামার বাড়িতে এসে পড়েছিলাম। মামা তো বোনকে রাতের সুখ, দিনের সুখ, দেহের সুখ, সমস্ত সুখ আমি দিয়েছি। ওর হাজব্যান্ড আসছে বলে আমার সাথে এরকম বেইমানি করবে? কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দিছি যে যাই হোক আমি এই বেইমানেদের বাড়িতে আর থাকবো না। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা আম্মা সবাই তো কী হয়েছে তুই এত রাতের বেলায় কেন আসছিস? আব্বা আম্মা কথা বলতেছে, আমি আর ঘুমাইছি বাট কোনোভাবে না ঘুমাইতে পারতেছি না, চোখে ঘুম আসে না। সারাটা রাত আমি আমাদের বাড়ির বারান্দায় বসেছিলাম, সারাটা রাত। সকাল হওয়ার পরে আমি আস্তে আস্তে করে বাড়ি থেকে বেরোচ্ছি, আম্মা আবার নামাজ পড়তে উঠছে, আমার বলে কী ব্যাপার বাবা কই যাবি? আমি বললাম মানে মামাদের বাড়িতে যাব। এরই মাঝে মানে আমার কাছে যেটা ধারণা আর কি, আমার মামা মনে আমার মাকে কিছু বলে দিছে, মানে মা কিন্তু কিছুটা বিষয়, সারাটা রাত আমি ঘুমাই নাই, আমার মায়ের ঘরেও কিন্তু বাতি জ্বলছে, মা কিন্তু ঘুমায় নাই। সকালবেলা উঠে যখন আমি দোকানের দিকে রওনা দিয়েছি, মা আমাকে বলে যে এমন কিছু করিস না যেটার কারণে আমি কখনো আমার ভাইয়ের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার বাবা তখন পিছন থেকে বলে বসলো, তুই তো তোর ভাইয়ের কথাই সবসময় বলবি, তোর বাপের লক্ষ লক্ষ টাকার সম্পত্তি এক কানা করেও তোর ভাইয়ের কাছ থেকে আনলি না, আর আমার এখন সহজ সরল ছেলেটারে তোর ভাই আর তোর ভাইয়ের মেয়ে না চাইতে আছে। আমি তখন বুঝে গেলাম যে আমার আব্বা আম্মা সব জেনে গেছে। তখন আমি তাদের সাথে কোনো কথা বাড়াইলাম না, কথা না বাড়াইয়া আমি তখন দোকানের দিকে যাচ্ছি এবং দোকানে যাওয়ার পরে দেখলাম হ্যাঁ আমার দোকানের মধ্যে আমি তো একটা তালা মেরে আসছি, আমার দোকানের মধ্যে আরেকটা তালা মারা, মানে 2টা তালা মারা দেখে আমি তখন অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার 2টা তালা কেন? পাশের দোকানদার যে পিচ্ছি ছিল ওরে জিগেলাম কি রে দোকানে 2টা তালা মারা কেন? বলে সকালবেলা আপনার মামা দোকানে এসে আরেকটা তালা মেরে গেছে।
ওদের সাথে কথা বলতে বলতে পিছনের দিকে তাকায় দিকে আমার মামা একটা চাদর গায়ে দিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, মামার দোকানে তালা মারছেন? বলে, হ মারছি। আমি বললাম, কেন? বলে, মামা বলে দোকান আমার। আমি বললাম, মামা এই দোকানে তো আমারও পুঁজি আছে, আমারও মাল আছে। বলে, তোর মাল তুই বাইর কর। এই কথা বলে মামা তখন দোকানে শাটারটা খুলে দিল। আমি অল্প কয়টা মাল নিছি, মানে আমারে বেশি মাল নিতে দেয় না। আমি যে টাকার পুঁজি খাটাইছি ওই মালগুলো আমাকে নিতে দেয় নাই। মনে হয় 3 ভাগের 1 ভাগ মাল নেওয়ার পরে মামা আমার বলে, দোকান থেকে আর কিছু বাইর করিস না, তুই বেরো। আমাকে ধাক্কায় দোকান থেকে বের করে দিল। আমি বললাম, মামার দোকান এখনো লক্ষ লক্ষ টাকার মাল আছে, এই মালের মালিকানা কার? আমার মামা বলে, কার আবার? আমার। আমি বললাম, মামা এটা আপনি কি বলতেছেন? আপনি আমাকে কয় টাকা দোকানে পুঁজি দিয়েছেন? এর 3 ডাবল মাল তো এখন দোকানে রয়ে গেছে। আমার মামা বলে, এই টাকা দিয়ে যদি আমি অন্য কোথাও ব্যবসা করতাম তাহলে আমার আরও বেশি টাকা লাভ হতো। আমি বললাম, এরকম পুঁজি তো আমিও দোকানে খাটাইছি। মামা আমার বলে, বেশি কথা বলিস না, এখান থেকে যা। মানে আমার সাথে কথা বাড়াইলো না। আমিও তখন এই অল্প কয়টা মাল একটা টুকরির মধ্যে নিয়ে তখন বাড়িতে আসছি। আসার পর আমার মা তখন আমাকে জড়াই ধরে বলতেছে, বাবা কান্না করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তখন মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। মাগো, আসলেই কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে? তাহলে তুমি তোমার আল্লাহকে বলো না যাতে আমার মনের কষ্টটা কমিয়ে দেয়। মাগো, তুমি তোমার আল্লাহকে বলো না যেন সাথীর জন্য আমার ছোট বাচ্চার মতো চোখ থেকে পানি বের না হয়। মাগো, আমি না এগুলো নিতে পারতেছি না। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না বাবা, আল্লাহ তোর সাথে আছে, ইনশাল্লাহ সব কিছু থেকে তুই একদিন মুক্তি পাবি। আমার মায়ের ওই কথাটা শুনে না আমার কলিজাটা ভরে গেল। আমি তখন বাড়িতে বসে রইলাম এবং আমি তো জানি সাথীর জামাই কবে আসবে। সাথীর জামাই যেদিন আসবে ওই দিন সাথীর 2 বোন, আমার মামা সবাই তখন এয়ারপোর্টে গেল এবং সাথীর জামাইকে নিয়ে তারা তখন ডিরেক্টলি হচ্ছে সাথীর বাড়িতে আসছে। আমি খবর পাইলাম সাথীর বাড়িতে আসছে এবং ভাই রে ভাই, ও ভাই, আমি কি বলবো, যেই রুমে আমি থাকতাম, যেই রুমে আমি সাথীর সাথে থাকতাম, ওই রুমে নাকি এখন সাথী তার জামাইকে নিয়ে থাকে। রুমটা একই আছে, দেওয়ালটা একই আছে, ঘরের ফার্নিচারগুলো একই আছে, শুধু পাল্টে গেছে আমি পাল্টে গেছি। আমার জায়গায় ওর হাজবেন্ড চলে আসছে আর সব কিছু ভাই ঠিকই আছে। অশ্রু সজল চোখে চিৎকার করে গভীর রাত আল্লাহকে ডেকে বলি, আল্লাহ গো, ও আল্লাহ, মায়া কেন দিলা? বুকে মায়া কেন দিলা? আল্লাহ, মায়া তুমি মিঠিয়ে দাও, তুমি মায়া মিঠিয়ে দাও। আমি কান্না করতেছি, আমার আব্বা আম্মা দুজনে আমার ইমোশন বুঝতেছে, তারা আমাকে বুঝিয়ে শুনিয়ে এরপর আমাদের বাজারে আমাকে নতুন করে আরেকটা দোকান দিয়ে দিল। এরপরে আমি ওই দোকানদারি শুরু করি এবং আমার ভিতরে থাকা যত আবেগ, ইমোশন, ভালোবাসা আছে আমি সব কিছুকে নিজের হাতে গলা টিপে হত্যা করি। আমি দোকান আবার আগের মতো করে দোকান চালাইতেছে, আমার দোকান আমার চালাইতেছে, দোকান চলতেছে। আমি আর কোনো কিছু চিন্তা করি না, আমি আর কোনো কিছু নিয়ে ভাবি না, দোকান চালাইতেছে, দোকান চলতেছে। এইভাবে প্রায় 1 মাসের মতো কেটে গেছে। ওই 1 মাসে আমি আমার মামাতো বোন অথবা মামা কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। আমি আমার মামাতো বোনের নাম্বারটা আমার ফোন থেকে ডিলিট করে দিই, মামার নাম্বারটা ডিলিট করে দিই, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। 1 মাস পরে একদিন মানে আপনার সন্ধ্যার দিকে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার নাম্বারে একটা আননোন নাম্বার থেকে একটা কল আসে। এর মাঝে কিন্তু আমি সব কিছু ভুলে গেছি, মানে আমার কোনো স্মৃতি মনে নাই। আমি একদম নিজেকে শক্ত করে নিয়েছি। আমার মা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কেঁদে কেটে আমার জন্য দোয়া করছে। আল্লাহ হয়তো আমার মায়ের দোয়া শুনছে, যার জন্য আমি ভালো হয়ে গেছি। এরপরে দেখা গেল যে মাগরিবের পরে কল দিয়া সাথী না মানে কান্না করতেছে, মানে ঘুমড়িয়ে ঘুমড়িয়ে কান্না করতেছে। মানে আমি তখন বললাম যে কী ব্যাপার, আজকে এত মাস পরে তা আমারে ফোন দিয়া কান্না করতেছিস কেন, কী হয়েছে? আমারে বলে, আমি না তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও, এমন করেই বলতেছে। আমি তখন বললাম যে কেন, মাপ চাওয়ার কি আছে, যেটা করছিস অবশ্যই ভালো করছিস, একটা স্বার্থপর বেঈমান যা করা দরকার তুই সেটাই করছিস। আমাকে বলে, আমি কি তোমাকে একটা নজর দেখতে পাবো, এরকম করে খুব কান্না করে করে বলতেছে। আমি তখন বললাম, বারে আমারে দেখার কি আছে, কেন আমাকে দেখতে হবে? আমাকে বলে, আমি না তোমাকে একটাবার দেখতে চাই প্লিজ। আমি বললাম, হ্যাঁ আমি তো দোকানে আছি, আমার দোকানে চলে আয়। পরে বলে, আমি তো এত দূরে যেতে পারবো না, তুমি কি একটু আমার শ্বশুর বাড়িতে আসবা? আমি বললাম, কি রে ভাই, তুই আমাকে তো শ্বশুর বাড়িতে ডাকতেছিস কেন? তোর স্বামীর কাছে আমাকে ধরা খাওয়াই দেওয়ার জন্য? তোর স্বামী আমাকে মারবে এই জন্য? আমাকে বললে যে না, ও মারবে না, ও মারবে কেন, আমি আসি, তুমি আসো। আমি বললাম যে না, আমি তোমার শ্বশুর বাড়িতে কেন যাবো? পরে বলতেছে, আমার স্বামী নাই। আমি বললাম, তোমার স্বামী কই গেছে? বলো, ওর এক বন্ধুর বাড়িতে গেছে অনেক দূরে, ও আমাকে ফোন দিয়ে বলছে ও রাতে আর আসবে না, তুমি আসো। আমি বললাম, তো তোমার শ্বশুর শাশুড়ি? বলে, আমার শ্বশুর শাশুড়ি সমস্যা নাই, আমি ম্যানেজ করবো, তুমি আসবা, আসো না, এরকম করে কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসবো। তো ওই শ্বশুর বাড়ি কিন্তু অনেক দূরে, মানে আমাদের এলাকা থেকে অনেক দূরে, যেতে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগবে, গ্রামীণ এলাকা। আমি তখন ওই সময় সাথে সাথে ভাই আমার দোকানটা বন্ধ করে দিই। দোকানটা বন্ধ করে দিয়ে ও আমাকে যেমন করে ডাকে ঠিক তেমন করে আমি ওর শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে পৌঁছাই। রাত্র প্রায় অনেক হয়ে গেছে, ওখানে গিয়ে পৌঁছাইছি
এরপরে ওর শ্বশুরবাড়ি 4-5টা ওয়াল করা, দেওয়াল দেওয়া, দেওয়ালের উপর দিয়ে আমি খুব কষ্ট করে, মানে আমার পা পর্যন্ত ছিলে গেছে, আমি কিন্তু এত ভালো দেওয়াল বাইতে পারি না, এই দেওয়াল বেয়ে তখন আমি ভিতরে ঢুকছি। ঢুকার পর ওখানে একটা নারিকেল জিঞ্জিরা আছে, মানে নারিকেল বাগান, বিশাল বড় একটা নারিকেল বাগান। তো আমারে বলে নারিকেল বাগানের মধ্যে বসবা নাকি ঘরে যাইবা? আমি বললাম যে না, এখানে একটু বসি। পরে বসছি এবং ওর কোলে মাথা রেখতেই না আমি আমার পুরনো স্মৃতিগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে আমি আমার ওই পুরনো স্মৃতির মাঝে আবারও হারাই গেছি। এবং ওর কোলে মাথা রেখার পরও আমার মাথার চুলগুলো টেনে দিচ্ছে। একটা পর্যায়ে আমি ওর দিকে তাকে কান্না করতেছি। আমাকে বলে কাঁদতেছো কেন? আমি বললাম কেন কাঁদতেছি বুঝো না? ও আমাকে বলে আজকে তোমার দেহের মনের সমস্ত চাহিদা আমি মিটাই দিব, চলো রুমে চলো। এই বলো আমাকে রুমে গেলাম এবং রুমে নিয়ে আমার সাথে সে এত পরিমাণের শারীরিক সম্পর্ক করলো যেটা বিগত মাসগুলোতে ও আমার সাথে করছে, ঠিক আছে, এভাবে করে নাই। এবং সেদিন আমি সত্যি অনেক আনন্দিত হয়েছি। আমাকে বুঝিয়ে বলল, দেখো তুমি আমাকে যখন চাও, যেভাবে চাও, আমি সেভাবেই তোমারটাকে সাড়া দিব। শুধু আমাকে আমার স্বামীর কাছে থাকতে দাও, আমি আমার স্বামীর সংসার করব, আর তোমার যেভাবে লাগে সেভাবে আমি তোমাকে দিব। এবং তুমি যদি আমার কোনো বোনকে বিয়ে করতে চাও, আমি নিজে থেকে আমার বোনকে আমি তোমাকে বিয়ে করাই দিব। এতে তুমি আমার একটা বোনকেও পাইলা এবং ফ্রি ফ্রি আমাকেও পাইলা। আমি তখন বললাম না সাথী, আমার এইসবের প্রয়োজন নাই, আমি শুধু তোমাকেই চাইছিলাম। এই বলে আমি তখন চলে আসি। এরপরে মাঝে মাঝে ও নানু বাড়িতে গেলে আমাকে ফোন দিয়ে নেওয়া যাইতো, চোখ ফাঁকি দিয়ে, ওর জামাইয়ের চোখ ফাঁকি দিয়ে, এমনি অমনি আরও 1 মাস ও আমার সাথে এই ধরনের সম্পর্কে কন্টিনিউ করে। এবং 1 মাস পরে ওর জামাই তখন চলে যায়। এবং জামাইটা চলে যাওয়ার পরে ও তখন প্রতিনিয়ত, মানে আমি তখন আমার দোকান আর চালাইতাম না, ও আমাকে টাকা দিত, কিন্তু মানে প্রচুর টাকা দিত আমার চলাফেরা করার জন্য টাকা দিত। আমি তখন দোকানও চালাইতাম না, দোকান একরকম বন্ধই করে রাখতাম। আমি প্রতিদিন রাতে ওর মানে শ্বশুর বাড়িতে চলে যেতাম, ওর সাথে আমি রাতের বেলা থাকতাম। এরকম করে অনেকগুলো মাস কেটে গেল, আমি ওর সাথে থাকতেছি। কিন্তু ভাই একটা কথা কি জানেন, আমি ওর দেহের প্রতি না কোনোদিনও পাগল ছিলাম না। ওর দেহের প্রতি আমার এক বিন্দু পরিমাণের লোভ ছিল না, আমার লোভ ছিল ওর মনের প্রতি। আমি ওর মনের পূজারি ছিলাম, ওর দেহের পূজারি না। ও আমাকে দেহ দিয়ে পাগল করতে চাইছে, কিন্তু আমি তো ওর মনের পাগল ছিলাম। এমন করতে করতে একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি কীভাবে ওর শুধু দেহ নয়, আমি পুরো ওকে পাবো। ওই পরিকল্পনা তখন মাথার মধ্যে আনি। এবং আনার পরে একদিন হঠাৎ করে, আমি কিন্তু এটা কোনো পরিকল্পিতভাবে করি না যে এটা একটা মাস্টার প্ল্যানিং করে আমি এই কাজটা করি, বিষয়টা এরকম না। এমনি একদিন আমি করি কি, ওর সাথে শারীরিক সম্পর্ক করা অবস্থায় ওর ওই হাজব্যান্ডের রুমেই আমি তখন এটা ভিডিও করি। ও কিন্তু বুঝতে পারে না। আমি মোবাইল ফোনটা যে কোনো একটা জায়গায় রেখে দিই এটা ভিডিও করি। এবং ভিডিও করে আমি তখন এই ভিডিওটা রেখে দিই। এবং ভিডিও রাখার পরে এভাবে কয়েকটা দিন গেলে পরে আমি ওরে বলি যে সাথী, আমার কাছে তুই চলে আয়, তুই তো জামাইয়ের কাছে থাকিস না, এমনি অমনি বলি। কিন্তু কোনোভাবেও আমার ওই কথায় আসে না, শুধুমাত্র ওর কথাই একটা, ও আমার কাছে যা চায় আমি ও আমার টাকা দিবে, পয়সা দিবে, দেহ দিবে, সব দিবে, কিন্তু আমাকে স্বামীর অধিকারটুকুন দিবে না। একদিন হলো কি, রাগ করে ওর সাথে নিজে আমি একদিন ঝগড়া করি, মানে প্ল্যানিং করে ওর সাথে ঝগড়া করি এবং কথা কাটাকাটি করি যে না, তুই আমার সংসারে চলে আসতে হবে, আমার সাথে থাকতে হবে, তুই কেন তোর স্বামীর সাথে থাকবি, এটা আমি কখনোই মানবো না, এটা আমি কখনোই হতে দিব না। এরকম করে ওর সাথে আমি একদিন ঝগড়া লেগে যাই। দুইজনে তুমুল ঝগড়া করি এবং ঝগড়ার একটা পর্যায়ে আমি হঠাৎ করে ওরে বলি, তুই যদি আমার সংসারে না আসিস তাহলে আমি তোকে তোর স্বামীর সংসার করতে দিব না। এই বলে আমি তখন আমার যে ভিডিওটা ছিল 5 মিনিটের ভিডিওটা, আমি বললাম যে আমি তোরে ইমোতে ভিডিওটা পাঠাই দিই, ভিডিওটা দেখ। এইটা বলে আমি তখন ইমোতে ওর সাথে যে 5 মিনিটের একটা সেক্স ভিডিও ছিল এটা পাঠাই দিই। এবং ভিডিওটা পাঠানোর পরেও তখন আমাকে ফোন দিয়ে বলে, এটা কী করলি তুই, এটা তুই কী করলি? আমি বললাম আমি যেটা করছি এটা আমি করছি, এবং এইটা আমি মামার ইমোতে পাঠাবো, তোর হাজব্যান্ডের ইমোতে পাঠাবো। শুধু তাই নয়, আমি দেশ বিদেশে প্রতিটা ছেলের মোবাইলে আমি তোর এটা পাঠাই দিব। এবং প্রতিটা মানুষ তোর এইটা দেখে দেখা দেহের শান্তি নিবে, চোখের শান্তি নিবে, শারীরিক শান্তি নিবে। ও তখন আমাকে বলে, আমি না তোর মামাতো বোন? আমি বললাম হ্যাঁ, তুই আমার মামাতো বোনই তো, আর মামাতো বোন দেখেই তো আমি এটা করছি। আমি তোরে ঠিক এখন থেকে আমি ঠিক 24 ঘন্টা সময় দিলাম, এখন থেকে সময় শুরু। এখন থেকে 24 ঘন্টার মধ্যে তুই যদি আমার কাছে না আসিস, আমার কাছে কমপ্লিটলি ফিরে না আসিস, আমার কাছে চলে না আসিস, আমার বাড়িতে না আসিস, এই ভিডিও আমি প্রথমে তোর হাজব্যান্ডের কাছে পাঠাবো, এরপরে মামার কাছে পাঠাবো, এরপরে দেশ বিদেশ ইন্টারনেট আমি এটা ছড়াই দিব। ও চিৎকার করে বলতেছে, এমন কিছু করিস না শাওন, আমি তোর মামাতো বোন। আমি বললাম হ্যাঁ, আর এই মামাতো বোন দেখেই তো আজকে তুই আমার এতগুলো মাস ইউজ করে যাইতেছিস। ও আমাকে বলে, একটা মেয়ে একটা ছেলেকে কীভাবে ইউজ করে? আমি করছিস? একটা ছেলে একটা মেয়েকে যেমনি র্যাপ করে, ঠিক তুই একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এভাবে র্যাপ করে গেছিস। আমি ছাড়বো না, আমি এগুলো সব ইন্টারনেটে ছেড়ে দিব। এর পরের দিনও সকালে আমার দোকানে চলে আসছে, আইসা আমার দোকানে পা ধরে কান্না করতেছে, ভাইয়া এগুলো ডিলিট করে দাও, ভাইয়া তোমার পায়ে ধরেছে। আমি বলি, তুই এখন আসছিস না, তুই এখন আমার সাথে আমার বাড়িতে যাবি, আমার সাথে তুই এখন আমার বাড়িতে যাবি। আর নাইলে আমি তোর যে 24 ঘন্টা টাইম দিচ্ছি, 24 ঘন্টার টাইম না, তুই জাস্ট আমার দোকান থেকে এখন বেরোবি। এই দেখ আমি সব ইন্টারনেটে রেডি করে রাখছি, ওয়েবসাইটে দিয়ে রাখছি, শুধু একটা ক্লিক দেবো, এটা ওয়েবসাইটে চলে যাবে। ও
ও তখন আমাকে বলে, তুমি কি চাও? আমি বলে, তোমার সাথে সংসার করতে চাই, আমি তোমার সাথে এক জীবন কাটাতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি, তাই কেন জানি তোমাকে ছাড়া আমি কোনো কিছু চিন্তা করতে পারি না, তুমি আমার সাথে চলো। এবং সেদিনও মাথাটা নিচু করে রইল, আর কিছু বলল না, মাথাটা নিচু করে রইল। আমি ওর হাতটা ধরে দোকানটা বন্ধ করে সোজা ওকে নিয়ে কাজী অফিসে গেছি। গিয়ে প্রথমে আমি ওর স্বামীকে ডিভোর্স করাই, স্বামীর নাম ঠিকানা সব কিছু দিয়ে একটা মানে তালাক পেপার ওর স্বামীকে আমি তালাক দেওয়াই। এবং ওর স্বামীকে তালাক দেওয়ার পরে আমি তখন কাজীর মাধ্যমে আমি ওকে তখন কলমা করে আমি ওকে বিয়ে করি। যদিও ওই বিয়েতেও রাজি ছিল না, ওর মনটা অনেক খারাপ ছিল। বিয়ে শাদী সম্পূর্ণ হয় এবং বিয়ে শাদী সম্পূর্ণ হলে পরে আমি তখন দুপুরবেলা ওকে নিয়ে বাড়িতে যাই এবং দুপুরে বাড়িতে গেছি। আমার আম্মা তো ওকে দেখে অবাক। আমি তখন মায়ের আলাদা ডাক দিয়ে নিয়ে মারে সব কিছু বলে দিলাম। মা আমাকে বলে, এটা তুই কী করলি? আমি বললাম, মা আমরা দুজনকে ভালোবাসি, একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝি না, কেউ কাউকে ছাড়া বাঁচবো না, যার জন্য এই পথটা আমি করে নিয়েছি। আমার মা আমাকে বলে, কাজটা তুই ভালো করিস নাই, এটা তুই অনেক অন্যায় করছিস। এবং এই বলে সন্ধ্যার মধ্যে তখন আমার মামার কাছে খবর চলে যায়। রাত্র প্রায় 7টার দিকে, শীতের রাতে 7টার দিকে আমার মামা তখন আমাদের বাড়িতে আসে। মামা যখন আমাদের বাড়িতে ঢুকতেছে আমি বুঝতে পারছি, আমি সাঁতরি নিয়ে ডিরেক্টলি রুমে ঢুকে গেছি। এবং রুমে ঢুকে যাওয়ার পরে মামা অকথ্য ভাষায় গালাগালি করতেছে, মানে আমার মাকে গালাগালি করতেছে, বাবারে করতেছে, আমারে করতেছে। আমি তখন মামারে বললাম, মামা আইনত কলমা কাবিন করে আমি আমার বউরে ঘরে আনছি, আপনি বেশি চিল্লেন না, আর যদি এখানে বেশি চিল্লান তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার মায়ের বড় ভাই, আপনি আমার নানার ছেলে, আপনি আমার মামা, আমি কিন্তু ওইটা ভুলে যাব, আপনি আমার শ্বশুর, আমি ভুলে যাব, এখান থেকে চলে যান। মামা এখান থেকে চলে গেল। গিয়ে পরের দিন সকালবেলা মামা তার লোকজন নিয়ে আসছে, তার এলাকা থেকে কিছু চেয়ারম্যান মেম্বার নিয়ে আসছে। আনার পরে সাথী তো ভয়েই আছে যে আমি তো সব কিছু করেই ফেলছি। সাথী তখন সবার সামনে বলল যে না, আমি জেনে শুনে বুঝেই শাওন ভাইকে বিয়ে করছি, আমি আমার স্বামীকে ডিভোর্স করে দিছি। আলহামদুলিল্লাহ। এরপর আমি সাথীর সাথে থাকতে শুরু করি, একই ঘরে আমাদের থাকা শুরু হলো। কিন্তু ভাই সাথী না মনের ভিতরে খুব কষ্ট, ওর হাজব্যান্ড ওর জন্য এটা করছে ওইটা করছে, আমি ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, আমি ওর সব চাহিদা পূরণ করতে পারি না, ওর হাজব্যান্ড ওকে গোল্ডের এটা কিনে দিত, ওইটা কিনে দিত, এই করতো ওই করতো, বাট আমি ওর কথাগুলো শুনতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে সাথীর পেটে সন্তান আসে, আমার একটা সন্তান সাথীর পেটে আসে। এবং সন্তানটা পেটে আসার পরে ও একদিন আমাকে বলে যে তুমি আমার এই সন্তানটা, পেটের ওই সন্তানের হাত দিয়ে একটা সত্যি কথা বলবা? আমি তখন ওই সন্তানের পেটে হাত দিলাম, দিয়ে বললাম যে হ্যাঁ বলবো। ও আমাকে বলে, তুমি কি আমার ভিডিওগুলো ডিলিট করছো? আসলে কিন্তু ওর ভিডিওগুলো আমি ওরে বিয়ে করার পরে ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো মোবাইলে থাকলে কেমন করে আবার টিপটাপ লেগে আরও কারো কাছে চলে যায়, যেহেতু আমার বিবাহিতা বউ হয়ে গেছে, এই জন্য আমি তখন ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি বললাম না না না, ভিডিও আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি। অ্যান্ড এরপর থেকে তার চাহিদা বেড়ে গেল, তার এটা লাগবে, তার ওইটা লাগবে। দেখা যাবে মাস শেষে যে টাকা ইনকাম করি মানে সবই ওর চলে যায়। এই অবস্থার ভিতরে ও হঠাৎ করে আমার একটা মানে মেয়েটা হওয়ার 2 দিন থেকে 3 দিন পরে ও আমাকে বলতেছে, আমি একটা মেয়ে সন্তান নিছি, তো এখন তুমি আমাকে একটা স্বর্ণের চেন কিনে দিতে হবে, যেটার দাম হবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা একটা স্বর্ণের চেনও চায় বসছে, এটা ওকে দিতে হবে। আর ও কিন্তু তখনও ওর হাজব্যান্ড বিয়ে করে না, ওর হাজব্যান্ড তখনও কিন্তু ওর প্রতি টান, এবং ও কিন্তু তখনও ওর হাজব্যান্ডের কাছে চলে যেতে পারে। আমি তোকে ভালোবাসি, আমার চাহিদা কেমন করে মেটাবো? এরকম করতে করতে আমাদের এলাকারই সেলিনা ভাবি বলে একজন ভাবি আছে, ওনার স্বামী হচ্ছে ইতালি থাকে। এই ভাবিটার সাথে আবার যখন সাথী আমাকে ছেড়ে চলে গেছিল, আমি ভাবিটার সাথে মাঝে মাঝে ভিডিও কলে কথা বলতাম, কিছু কিছু স্ক্রিনশট ভিডিও কলে রাখতাম, বা কিছু কিছু ভিডিও আমি করে রাখতাম। ভাবিটা দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, লম্বা ছিল, ভালো ফিগার ছিল, পাকিস্তানিদের মতো ছিল বডি। তো দুষ্টমি করতাম আমি ভিডিও কলে, এটা ওটা ভাবি রেখে দিতাম। তো একদিন ভাবিরে বললাম যে ভাবি আমার কিছু টাকার দরকার, যদি পারেন আমার 1 লাখ টাকা দেন। তো ভাবি বললো যে আচ্ছা ঠিক আছে। ভাবির জামাই যেহেতু ইতালি থাকে, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আর আমি ওই সময়টাতে আবার ডিসের ব্যবসা করতাম, যারা গ্রামে আছেন তারা যাবেন যে কেবেলের মাধ্যমে যে ডিস কানেকশনগুলো দেওয়া হয়, এই ডিস লাইনের ব্যবসা আমি করতাম। তো ডিস লাইনের ব্যবসা করার কারণে দেখা যায় অনেক পরিবারে আমি ডিস লাইন কানেকশন দিতাম, এবং ওখানে ভাবিদের সাথে মানে অনেক বিদেশির বউদের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যাইতো। তো এরকম করতে করতে পরে ভাবি আমাকে 1 লাখ টাকা দিল। দেওয়ার পরে আমি তখন আমার বউয়ের জন্য একটা স্বর্ণের চেন কিনে, মানে সাথীর জন্য, এবং চেনটা কিনে দেওয়ার পরে ভাবি তখন আমাকে কয়েকদিন পরে ভাবি আমাকে বলতেছে যে শাওন ভাই আপনার ভাই তো বিদেশ থেকে আসবে, টাকা তো আমার কাছে হিসাব চেপে আমার টাকাটা দিতে হবে। কিন্তু ভাই আমি যেই টাকা মাস শেষে ইনকাম করি আমি ওই টাকা দিয়ে সাথীরে চালাইতে পারি না। আবার ভাবির কাছ থেকে যে 1 লাখ টাকা নিই সেটা আমি দিব কোত্থেকে? আমি দিতে পারি না। একদিন ভাবি কী করলো, তাদের এলাকার মেম্বারকে বিষয়টা জানাইলো যে আমি ওনার কাছ থেকে 1 লাখ টাকা আনছি, ওনার আমি টাকাটা দিতেছি না। যখন মেম্বারকে জানাইলো, মেম্বার তখন এসে আমারে বললো যে এরকম কালকের মধ্যে টাকা দিবি, নাইলে তোর নামে দরবার ডাকবো। মেম্বার এটা বলার পরে রাতের মধ্যে আমি তখন বাধ্য হয়ে, মানে আমার মাথায় হঠাৎ করে এটা কীভাবে চলে আসলো আমি বুঝতে পারি নাই, আমি ভাবির ওই মোবাইলে মেসেঞ্জারে আমি তখন ভাবির সাথে যে ভিডিও কলে যা হইতো এগুলো আমি ওরা পাঠাইছি। আমি পাঠাই বলতেছি কালকে যদি মেম্বার আমার দোকানে টাকার জন্য আবারও আসে, আমি এগুলো আপনার হাজব্যান্ড
হাজব্যান্ডের মোবাইলে দেবে এবং আমি ইন্টারনেটে ছেড়ে দিব। ভাবি তখন চিৎকার করে বলতেছে যে শাওন ভাই, আমি আপনাকে এত বিশ্বাস করলাম, আপনি আমার সাথে এই কাজটা কীভাবে করলেন? আমি বললাম আপনাকেও আমি এত বিশ্বাস করলাম, সামান্য 1 লাখ টাকার জন্য আপনি আমার দোকানে মেম্বার কেমনে পাঠাইলেন? আমি তো আপনার টাকা দিয়ে দিতাম, আমাকে আরেকটু সময় দিতেন। উনি বলে ভাই আপনার পা ধরে মাপছে, আপনি আমার সংসারটা ভাঙেন না, আমার টাকা আপনাকে দিতে হবে না, আমি এই টাকা আপনাকে এমনিই দিয়ে দিছি, চান আমি আর কখনোই চাইবো না, তাও আপনি আমার সংসার ভাঙেন না। আমি ভাই 1 লাখ টাকা পেয়ে গেলাম। এই 1 লাখ টাকার লোভ তখন আমার ভিতরে ঢুকে গেল। তার কয়েকদিন পরে আমার আরেকটা ভাবি, নাম হচ্ছে আপনার ফাহমিদা ভাবি, ওই ফাহমিদা ভাবি আমার দোকানে আসতো, আমার দোকান থেকে লোড ঢুকাইতো এবং আমার সাথে এটা ওইটা দুষ্টমি করতে, আমার মোবাইলে খারাপ ভিডিও দিতাম, উনি এগুলো দেখতো। ওনার হাজব্যান্ড আবার সৌদি আরবে থাকে। একইভাবে কিছুদিন পরে আমি ওই ভাবিকে ঠিক যেমন করে সেলিনা ভাবিকে টার্গেট করলাম, একইভাবে ফাহমিদা ভাবিকেও টার্গেট করলাম। ওই ভাবিকেও টার্গেট করে আমি ভাবির কাছ থেকে 2 লক্ষ টাকা, কখনো 50,000, কখনো কখনো 30,000, ওরকম করে টোটাল 2 লাখ টাকা ভাবির কাছ থেকে আমি আনি। এবং আনার পরে ভাবি যখন একইভাবে আমার কাছে টাকা চায়, এরই মাঝে ভাবির সাথে আমার ভিডিও কলে অনেক কিছু হইতো, এই ভিডিও কলের স্ক্রিনশটগুলো বা ভিডিওগুলো আমি তখন রেখে দিই। যখন উনি আমাকে টাকার জন্য প্রেশার দেয়, ঠিক যেমন করে সেলিনা ভাবির সাথে আমি যেটা করি, একইভাবে এই ফাহমিদা ভাবির সাথে আমি সেম কাজটাই করি। আমি বলি আপনার এই ভিডিও আমার কাছে আছে, এখন আপনি যদি আমার কাছে টাকা চান, আমি কিন্তু এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব, আমি কিন্তু আপনার হাজব্যান্ডকে এই ভিডিও দিব। এবং ফাহমিদা ভাবিও তখন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে উল্টো আমাকে আরও 50,000 টাকা দিয়ে উনি সাথে থাইকে আমার এই ভিডিওগুলো ডিলিট করায়। তো এরকম করে করে পরে আমার মামার এলাকাতে, মানে আমার মামার, আমি যেখানে দোকানদারি করতাম আর কি, ওই মামার ওই দোকানেটা একটু শহরমুখী ছিল, ওখানে হঠাৎ করে জানতে পারলাম একটা 3তলা বিল্ডিং হয়েছে ওই বাজারে। এবং 3তলা বিল্ডিংটা এমন একটা জায়গায় হয়েছে, খুব পপুলার একটা প্লেস নিচে। খবর পাইলাম যে ওইখানে আপনার ভালো দোকানদারি করলে ভালো। যেহেতু আমি এখানে সেলিনা ভাবির সাথে একটা অর্গানাইজ করলাম, ফাহমিদা ভাবির সাথে করলাম, এবং চিন্তা করলাম ওরা আবার কখনো কোন দিক দিয়ে আমার ঝামেলায় ফেলাই দেয়, আমি এখান থেকে চলে যাই। পরে আমি আমার ওই মামার এলাকাতে আমি তখন একটা দোকান দিলাম, ওইখানে একটা দোকান দিলাম। এবং ওই দোকানটাও হচ্ছে আফিয়া বলে একজন ইতালিয়ানের বউ, ওনার বাড়ি হচ্ছে বরিশাল শহরে, উনি এখানে জায়গা কিনছে, বা ওনার শ্বশুর বাড়ি এদিকে, এখানে জায়গা কিনে উনি ওখানে বাড়ি বানাইছে। পরে ওই ফাহমিদা আপনার আফিয়া ভাবির ওইখানে আমি তখন নিচতলায় একদম গ্র্যান্ড ফ্লোরে আমি তখন একটা দোকান দিলাম, মোবাইলের দোকান। এই দোকানটা আমি তখন চালাইতেছি, দোকানটা চলতেছে। এরই মাঝে আমি যা ইনকাম করতেছি, বাটপারি করি, চিটারি করি, নারীদেরকে ধোকা দিয়ে যা ইনকাম করি, সবই কিন্তু আমি আমার বউ সাথীর পিছনে ব্যয় করি। কিন্তু সাথী কোনোদিন আমাকে একটাবারের জন্য এটা বলে না, এই যে আমি এত টাকা ইনকাম করতেছি বা এত কিছু করতেছি, এগুলো আমি কোত্থেকে আনি, আমার তো এত টাকা ইনকাম না, তা আমি কীভাবে ওর এই চাহিদাগুলো পূরণ করি, এগুলো কিন্তু আমাকে কোনোদিন কোনো কিছু প্রশ্ন করে না। ভাই টাকা দিলে টাকা খেয়ে ফেলে, টাকা দিলে গোল্ড কিনবে, শাড়ি কিনবে, চুড়ি কিনবে, মেয়ের জন্য কিনবে, নিজের জন্য কিনবে, কিন্তু দুপদাপ করে শেষ করে ফেলে। এবং কিছু বললে আমাকে বলে, হ্যাঁ আমার জামাই তো আমাকে আরও বেশি দিত, তুমি আমাকে আর কী বা দিচ্ছ, আমার আগের সৌদির হাজব্যান্ড তো আমাকে আরও দিত। যাই হোক, এরকম করে আমি তখন ওই আফিয়া ভাবির অনেকগুলো দিন ওনার দোকানে প্রায় 4 মাসের মতো থাকি, দোকান ভাড়া দিতে পারি না। 4 মাস পরে আফিয়া ভাবি মানে দোকান থেকে আমাকে উচ্ছেদ করে দিবে। উনি বলে তুমি যদি দোকান ভাড়া না দাও, আমি দোকান থেকে বের করে দিব। পরে ওই ফাহমিদা ভাবির কাছ থেকে পুনরায় আবার ওই ভিডিও কলের বয় দেখে আমি কিছু টাকা আনি এবং আইনা এটা আমি এই ভাবির কাছে দিই, মানে আফিয়া ভাবিরে দিই। এবার আমার টার্গেট হচ্ছে আফিয়া ভাবি তো 4তলা বাড়ি আছে এবং ওনার স্বামী ইতালি থাকে, দেখি আফিয়া ভাবিরে পটানো যায় কিনা। আমার এই আফিয়া ভাবিকে পটাইতে অনেকগুলো মাস লাগছে, প্রায় 7-8 মাসের মতো লাগছে। বাট 7-8 মাস পরে একটা পর্যায়ে আমি ওনারা পটাইতে সক্ষম হই। আমি ওনার বাসার পাশে নিজে বাসা পর্যন্ত নেই, ওনারা রাতের বেলায় মেসেঞ্জারে ভিডিও কলে এটা পাঠায় ওটা পাঠায়, এরকম করে করে 8 মাস পরে একদিন আমি ওনার রুমে যাওয়ার জন্য সক্ষম হই। এবং রুমে যেদিন আমি গেছি ওই দিন আমি ভিডিও করছি। আমার টার্গেট হচ্ছে এরপরে পাই বা না পাই, কারণ এই মহিলা অনেক চালাক, এইটারে ধরা বড্ড কঠিন। যেদিন আমি গেছি ওনার রুমে ওই দিন আমি ভিডিও করছি এবং এইচডিভাবে ক্লিয়ারলি ভিডিও করছি। ভিডিও করার 4 দিন পরে উনি আমার আবার ওনার দোকান ভাড়ার জন্য চাপ দিতেছে না। 4 দিন পরে আমি ভাবিরে বললাম যে ভাবি আমার 1 লাখ টাকা লাগবে, একটু দিয়েন। উনি আমারে বলে আজকে আপনি 1 বছরের মতো আমার দোকানে আমার দোকান ভাড়া দেন না, আর আপনি উল্টা আমার কাছে এখন আবার 1 লাখ টাকা চাচ্ছেন। আমি বললাম হ্যাঁ চাচ্ছি, আপনি যদি আমাকে 1 লাখ টাকা দিয়ে দেন তাহলে ভালো, খুব ভালো, আর যদি না দেন তাহলে রাত্রে আমি আপনাকে একটা মেসেজ পাঠাবো আপনার ফোনে। এই বলে রাত্রের বেলা আমি তখন ওনার ফোনে মেসেজ পাঠাই দিলাম। এবং মেসেজ পাঠানোর পরে মানে ওই ভিডিওটা পাঠালাম, এটা পাঠানোর পরে উনি আমাকে রাতের মধ্যে ফোন দিয়া প্রচণ্ড রকমের গালাগালি করতেছে। সকালে উনি এটা পুলিশের কাছে নিয়ে যাবে, এটা পুলিশকে দিবে। আমি বলি আপনি তো পুলিশকে দিবেন, আপনি শুধু পুলিশকে দিবেন, আর আমি দিব আপনার স্বামীকে, আপনার শ্বশুরকে, আপনার দেবরকে, আপনার ননদকে, আপনার মাকে, আপনার বাবাকে, গোটা পৃথিবীকে। বলে ভাই আমি আপনাকে এত বিশ্বাস করলাম, আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন কারোর সাথে মোবাইলেও 1 মিনিট কথা বলি নাই, কিন্তু আমি আপনার সাথে এত কিছু করলাম, আপনি আমাকে এইভাবে ঠকাইলেন। আমি বললাম হ্যাঁ, এখন যদি আপনি আমার সাথে এই কাজটা ডিরেক্টলি না করেন, মানে আমাকে 1 লাখ টাকা না দেন, আমি কিন্তু ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। শেষের দিনে উনি বাড়ির দারোয়ানকে দিয়ে আমার দোকানে 1 লাখ টাকা পাঠাই দিল। ভাই
এই 1 লাখ টাকার গন্ধ পাই আমি তখন আরও বেশি টাকার প্রতি লোভী হয়ে উঠলাম। এরপরে সুযোগ পাইলে তারা বলি, ভাবি আমার 20,000 টাকা দিয়ে যান, ভাবি আমার 50,000 টাকা দিয়ে যান, ভাবি আমার 1 লাখ টাকা দিয়ে যেতে। এরকম করতে করতে প্রায় 8-10 লক্ষ টাকার মতো আমি ভাবির কাছ থেকে নিই। আমি কিন্তু ওনার রুমে আর যাই না, শুধু তার কাছ থেকে টাকা নিই, সেও আমাকে আর তার রুমে ডাকে না। টাকা চাইলে টাকা দিয়ে, টাকা চাইলে এরকম করতে করতে আমি একদিন মানে অনেকভাবে আমার ভিতরে মানে চাহিদাটা জাগছে। তখন আমার বউয়ের একটা মাসিক যে সমস্যাটা হয় শাওনের, এটা হয়েছে। পরে আমি আফিয়া ভাবিরে বললাম যে আমি এমনি এমনি আসবো। উনি বলে যে না ভাই, আমি আপনাকে টাকা দিতেছি, পয়সা দিতেছি, আমি আর এই দেহটা আপনাকে দিতে পারবো না। আপনি এটার জন্য আমাকে যদি আপনি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেন তাহলে ছেড়ে দেন, আমি দেহ দিতে পারবো না। তো উনি আর দেহ দিল না। পরে এরই মাঝে আমার এই সামিয়া নামের একটা মেয়ে আছে, মারিয়া নামের একটা মেয়ে আছে, যার বাড়ি হচ্ছে বরিশাল শহরে। এই মহিলাটা বরিশালের যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। এই মেয়েটার সাথে কয়েক মাস ধরে আমার চ্যাটিং হচ্ছে, এবং ওই দিন যখন ভাবি আমার দিল না, আমি মেয়েটার সাথে একটু গভীরভাবে কথা বলতে শুরু করলাম। এবং কথা বলতে বলতে মেয়েটা আমাকে তখন তার রুমে ডাকলো। 3 দিন পরে তার হোস্টেলে ডাকলো। তার হোস্টেলে সে একাই থাকে, অন্য মেয়েরা কেউ থাকে না, হোস্টেলেও একা থাকে। আমাকে বললো যে সমস্যা নাই, আমার হোস্টেলে তুমি আসতে পারো বা আমার হোস্টেলে থাকতে পারবো, আমার হোস্টেলে কোনো মেয়ে নাই, মানে যারা ছিল তারা সবাই নাই, সমস্যা নাই। পরে একদিন সন্ধ্যার সময় আমি মোটরসাইকেল, তখন আমি মোটরসাইকেল কিনছিলাম ওই আপনার আফিয়া ভাবির টাকা দিয়ে মোটরসাইকেল কিনে, দামি একটা মোটরসাইকেল 2.5 লাখ টাকা দিয়ে কিনি। ওই মোটরসাইকেল নিয়ে আমি তখন ওইখানে যাই, মানে মারিয়ার ওইখানে যাই। যাওয়ার পরে মারিয়া তখন আমাকে রুমের মধ্যে নিয়ে যায়। একটা মেয়ে ছিল, মেয়েটার পাশের রুমে দিয়া আমি তখন রুমে ঢুকে, এবং রুমে ঢুকার পরেই মানে খাওয়া দাওয়া করে শুধু রুমে আসছি এতটুকুই আমার মনে আছে। এবং এরপরে যখন আমার জ্ঞান ফিরে, আমি তখন দেখি আমি হসপিটালে, মানে খাওয়া দাওয়া করছে ওইটাই মনে আছে, বাকিটা মনে নেই। আমি দেখি আমি হসপিটালে, এবং ওই হসপিটালে আমার বউ সাথীও আছে, আমার বাবাও আছে, আমার মাও আছে, এবং আমার মামাও আছে। ওই সময় মামা কিন্তু আমার সাথে অনেকটা ভালো হয়ে যায় সাথীর সাথে সম্পর্ক হওয়ার পরে, বা আমি সাথী আমাকে ভালোবাসার পরে। অ্যান্ড তখন আমার জ্ঞান ফেরার পর আমি জানতে পারি আমার পুরুষের যে যৌনাঙ্গ, আমার যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে। এবং কে কাটছে, কারা কাটছে, কোনো কিছুই বলতে পারে না। এইটা কেটে ওখানে ব্যান্ডেজ করে আমাকে রাস্তার পাশে ফালাই দিয়ে গেছে, এবং রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পথচারীরা আমাকে পাইয়ে তারা আইনে আমাকে হসপিটালে ভর্তি করাইছে। ওখান থেকে আমার তখন মানে আমার এটার মধ্যে কী জানি কি ঢেলে দেওয়া হয়, যেটা দেওয়ার জন্য আমার এটা অনেকটা পচন ধরার মতো অবস্থা হয়ে গেছে। ডাক্তার কোনো কিছু করতে পারে না। আমার যে জমানো টাকা ছিল, এবং আমার মা বাবা মানুষের কাছ থেকে ঋণ করে ধার করে আমার আব্বার যে মোটামুটি প্রপার্টি ছিল, এগুলো বিক্রি করে প্রায় লক্ষ লক্ষ টাকা আমার পিছনে খরচ করলো। তো আমার যেই অংশটা কেটে ফেলছে একদম নিচ থেকে কাটা হয়েছে, যার কারণে উপরের ওই অংশটা পাওয়া যায় নাই। যদি উপরের অংশটা পাওয়া যেত তাহলে হয়তো জয়েন্ট দেওয়া যেত, কিন্তু জয়েন্ট করানো যায় নাই। এবং জয়েন্ট না করার কারণে আমাকে তখন ইন্ডিয়াতে পাঠানো হয়, এবং ইন্ডিয়াতে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তখন জাস্ট আমাকে প্রস্তাব করার মতো একটা ব্যবস্থা করে দেয়। এবং সেখান থেকে আমি ইন্ডিয়া থেকে ফিরে আসি। আসার পরে আমি ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে যেটা জানতে পারি, আমার এই ঘটনার পরে সাথী তার স্বামী, মানে আগে যে সৌদিয়ান স্বামী ছিল, উনি কিন্তু আজকে এতগুলো বছর হয়ে গেছে আর বিয়ে করে নাই। বিয়ে না করে উনি সাথীর জন্যই মনে অপেক্ষা করতেছিল। সাথী আমার মেয়ে সন্তানটা নিয়ে ওনার সাথে চলে গেছে, এবং চলে শুধু যায় নাই, উনি সাথীকে সৌদি আরবে ডিরেক্টলি নিয়ে চলে গেছে। আর তখন আমি অনেকগুলো মাস ইন্ডিয়াতে ছিলাম, এবং ইন্ডিয়া থেকে আসার পরে আমি আস্তে আস্তে করে ইনকোয়ারি করে যেটা জানতে পারি, আমি মারিয়া নামের যে মেয়েটার কাছে গিয়েছিলাম আপনার বরিশাল শহরে, ওই মেয়েটা মূলত ছিল হচ্ছে, আমি লাস্টে যে আফিয়া নামের একটা মহিলাকে ধরছিলাম, যার বিল্ডিংয়ে আমি দোকানদারি করতাম, ওই আফিয়ার আপন খালাতো বোন ছিল হচ্ছে মারিয়া। ওইটা আমি জানতাম না। এবং আফিয়াকে আমি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতাম। আফিয়া তখন এই বিষয়গুলো মারিয়ার সাথে শেয়ার করতো। মারিয়া যেহেতু ইউনিভার্সিটিতে পড়ে, অনেক ইন্টেলিজেন্ট ছিল, মারিয়া তখন আফিয়াকে বললো যে ওর কন্ট্রাক্ট আমাকে দে, আমি ওকে ধরবো। এরপর থেকে মারিয়া আমার পিছনে লেগে যায়, বাট আমি বুঝতে পারি নাই। এবং এই ঘটনার পরে আমার কয়েকদিন পরে মানে আমার এটা অতটা ভালোভাবে কাজ হয় নাই। কয়েকদিন পরে আমার চার্জারির জন্য ইন্ডিয়াতে যেতে হয়, আসতে হয়। এমন করতে করতে আমার আব্বার কাছে আমি যে সম্পত্তি পাবো, ওই সম্পত্তি আমার আব্বা পুরোপুরি বিক্রি করে আমাকে দিয়ে দিছে। এখন এটা আমি এটা ওয়াশ করাইতে পারি না। এত পরিমাণের ব্যথা, এত পরিমাণের কষ্টে আছি ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমার এই ঘটনার পরে আমার গ্রামের মানুষ আমাকে নিয়ে ছিচি করে দেখে আমি গ্রাম থেকে বেরিয়ে গেছি, এবং গ্রাম থেকে বেরিয়ে আমি ঢাকা শহরে আসছি। এবং ঢাকা শহরে আমি আপনাকে কি বলবো, আমি লুঙ্গি হাতে করে মানে এটা উপরের দিকে হেঁটে হেঁটে মানুষের কাছে ভিক্ষা চাই। আমাকে মানুষ ভিক্ষা দিলে পরে আমি ভাই না খাই, আমি এটার ওয়াশ করাই, কারণ ওয়াশ না করলে আমি এটার ব্যথা নিতে পারি না। আমার এটার এখনও অনেক চিকিৎসা বাকি আছে, কিন্তু চিকিৎসা করানোর মতো কোনো টাকা আমার কাছে নাই। ভাই আমি আপনার কাছে গল্পটা শুধু এই কারণেই বললাম, আপনি আমার গল্প প্রচার করেন বা না করেন, আপনি যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি আপনার কাছে একটু সাহায্য চাই, আমি মানুষ হিসাবে বাঁচতে চাই, না হলে ভাই আমি আত্মহত্যা করে মরে যাব। ভাই আমি জানি আমি অনেক পাপ করছি, আমি সত্যগুলো আপনার কাছে
কাছে সব কিছু স্বীকার করছি, অন্তত আপনি আমার এই চিকিৎসাটা করার ব্যবস্থা করে দেন। আমি ঢাকায় কোথায় থেকে ফুল ঠিকানা আপনাকে দিয়েছি, আপনি এসে দেখেন অথবা আপনি নিজে আমাকে ভিডিও কল দিয়ে দেখেন আমার এটা ফুলে মোটা হয়ে এমন অবস্থা হয়েছে যে আমি প্রস্রাব করতে পারি না, হয়তো যে কোনো সময় ডাক্তারদের কথা মতো আমি মারা যেতে পারি। শুধু বাঁচার জন্য আপনার কাছে এসে দাঁড়ালাম। ভাই আমি খারাপ মানুষ, কিন্তু আমি ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দিনের পথে চলবো যদি আপনি আমার এই উপকারটা করেন। যে লক্ষ লক্ষ টাকা আমি সাথীর পিছনে ব্যয় করছি, সাথী আজকে তার স্বামীকে নিয়ে সৌদির মাটিতে নায়িকা মতো ঘুরে বেড়ায়, কিন্তু দেশের মাটিতে আমি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছি। ভাই যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। গল্প অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, এই গল্পটা আরও লম্বা হতো। আমি সেলিনা, ফাহমিদা, আফিয়া, মারিয়া এদের সাথে অনেক ঘটনা আছে যেগুলো বলতে গেলে প্রায় 2 ঘন্টা লেগে যেত। তো আমি এগুলো সব স্কিপ করে আপনাদেরকে শর্ট করে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি কোনো অংশে না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইমো নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশানে, সেখান থেকেও আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে, আমি গল্পটা শুরুতেই বলেছিলাম যে এই পৃথিবীতে মানুষ যদি কোনো অন্যায় করে আল্লাহ নিখুঁতভাবে তার বিচার করে। আজকে আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন শাওনের বিচার হয়েছে কিনা? প্রতিটা মানুষ অন্যায় করলে এই দুনিয়াতেও তার বিচার হয়, আখেরাতেও বিচার হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মানুষ জাতি এটা বুঝি না। আর এটা যদি আমরা বুঝতাম তবে আমরা পাপে পাপে পাপিষ্ট হয়ে যেতাম না। আজকে শাওনের যে অবস্থা, মানে ওর আমাকে 2টো ছবি পাঠাইছে, মানে 2টো ছবি দেখে আমি নিজে ভয় পেয়ে গেছি যে ওর জিনিসটার অবস্থা এইরকম যে এটা দেখলে একটা মানুষের ভয় লেগে যাবে। এটা এত মারাত্মকভাবে ফেটে গেছে, ফুলে গেছে এবং ভিতর থেকে মানে যেটা বলে পোঁচ বেরোচ্ছে, পচে গেছে একরকম। তো এটা হয়তো ওর শাস্তি, এবং এইটা আল্লাহ ওকে দুনিয়াতে নিতান্তই ওকে দিয়ে, আমি জাস্ট আজকে এই শাওনকে দিয়ে আমাদের এই সমাজের পুরুষ মহিলাগুলোকে শিক্ষা দিতে চাই যে আপনি আজকে শাওনের গল্পটা শুনে সতর্ক হন। এরকম বাংলাদেশে অসংখ্য ছেলে আছে যারা গ্রামগঞ্জে আছে এবং বিশেষ করে তাদের টার্গেট থাকে প্রবাসীর বউ। এরকম এইভাবে ওইভাবে যে কোনো প্রবাসীর বউদেরকে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের দেহ বুক করতেছে। এবং প্রবাসী যে ভাইরা থাকে তারা মাথার গাম পায়ে ফেলে বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, আর বউয়েরা ব্ল্যাকমেলের শিকার হয়ে সেই টাকা অন্যত্রে দিয়ে দেয়। আমি সবাইকে সতর্ক করার জন্য এই গল্পটা রেকর্ড করা, নোংরামির জন্য নয়। আমি সবাইকে অনুরোধ করব এই গল্প থেকে যেটা শিখেছেন এটা আপনি কাজে লাগান, তবে আপনি হয়তো এই সেলিনা, ফাহমিদা, আফিয়া, মারিয়া অথবা শাওনের মতো কষ্টে আপনার জীবন কাটবে না। শাওন আমার কাছে সাহায্য চেয়েছে, এখন আমি কি বলবো, এবং সর্বশেষ সেও তো একটা মানুষ, সে আমাকে এই সত্যিগুলো না বললেও পারতো, সে আমাকে সত্যিগুলো বলেছে। যাই হোক, তাকে সাহায্য করবো কি করবো না এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা গল্প শুনেছেন আপনারা নিজের মতো করে শাওনের জন্য একটু কমেন্ট করবেন। আর আপনারা কেউ যদি এখানে ভিডিও ডিসক্রিপশানে এসে বা ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে আমি শাওন আমাকে সাহায্য করেন, এই ধরনের কাজ কেউ করবেন না। কারণ শাওনকে এরপরে যদি আপনি সাহায্য করতে মন চায়, আমার জায়গা থেকে আপনি অন্যভাবে করেন, কিন্তু আমাকে জানায় করার প্রয়োজন। আর কেউ যদি বলেও বসে কমেন্ট বক্সে যে আমি শাওন, আসলে সেই শাওন না। কারণ শাওনের কমেন্ট আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আসবে না, আসলেও আমরা এটা ডিলিট করে দিব। এটা যাদের কাছ থেকে গল্প নেই তাদেরকে কন্ডিশন দেওয়া আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।